এই একদম আমাকে পিচ্ছি বলবা না। আর আমার বিয়ের বয়স হয়নি মানে? আমি এবার এসএসসি দিয়েছি। আর আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। তাহলে বলো, তুমি আমার কত ছোট? এমন একটু ছোট হতেই পারি, কিন্তু বিয়েটা তো তোমাকেই করব। এক মিনিট, তুমি আমাকে তুমি করে বলছো কেন? আমি তোমার অনেক বড়। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমাকে আপনি করে রাখবে। হবু জামাইকে আপনি করে ডাকতে নেই। তাছাড়া বিয়ের পর থেকে তো তুমি করেই ডাকতে হবে। তাই আগে থেকেই প্র্যাকটিস করছি, যেন পরে কোনো সমস্যা না হয়। কিসের হবু বর আর কিসের বিয়ে? আমি তোমাকে বিয়ে করব না। না বাবু, আমি তো তোমাকেই বিয়ে করব, আর তোমাকেও আমাকেই বিয়ে করতে হবে। আসছে, ওকে নাকি বিয়ে করতে হবে? তোমাকে বিয়ে করাটা কি বাধ্যতামূলক নাকি? হ্যাঁ জান, কারণ আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করে। দূর, কি শুরু করেছো এসব? একবার বাবু একবার যান, আমার এসব ফালতু কথা শোনার সময় নেই। আমি নিচে গেলাম। আরে আমার বাবুটা রাগ করছো কেন? অরণ্য তখন কিছু না বলেই তৃষার রুম থেকে বেরিয়ে যায়। তখন তৃষাও তার পিছে পিছে যায়। অরণ্য সিঁড়ি দিয়ে নামার সময় দেখে তারও তৃষার বাবা মা হাসাহাসি করছে আর মিষ্টি মুখ করছে। আসলে তৃষা ও অরণ্যের মায়েরা কলেজ লাইফের বান্ধবী, আর তৃষা অরণ্যকে পছন্দ করে, কিন্তু অরণ্য তাকে নিজের ছোট বোনের মতো দেখে। তৃষা তার বাবা মাকে জানায় যে সে অরণ্যকে বিয়ে করবে। তখন তারা অরণ্যের বাবা মায়ের সাথে ফোনে কথা বলে। তারপর দুই পরিবারই রাজি হয়। আর আজকে অরণ্যরা সবাই তৃষার বাড়িতে এসেছিল বিয়ের দিন তারিখ ঠিক করতে। তখন তারা দুজনকে একা কথা বলতে দেওয়ার জন্য অরণ্যকে তৃষার সাথে তৃষার রুমে পাঠায়। আর তারপর থেকে তো জানেনি। তাহলে চলুন এবার গল্পে ফিরি। অরণ্য আর তৃষা নিচে এসে তাদের বাবা মায়ের পাশে বসলো। মিষ্টি মুখ পর্ব তখন প্রায় শেষ। কি রে অরণ্য, আমাদের পিচ্চি মেয়েটাকে পছন্দ হলো তো? আন্টি, আসলে আমি তো... ও মা, তুমি যে কি বলো না, অরণ্য তো আমাকে সেই কবে থেকেই পছন্দ করে। তৃষা অরণ্যের হাত ধরে কথাটি বলে। তৃষার কথা শুনে অরণ্য আকাশ থেকে পড়ল। তার বাবা মা এবং তৃষার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। দেখো বাবা অরণ্য, তুষা আমাদের খুব লক্ষ্মী মেয়ে, আর তোমাদের দুজনের মধ্যে বোঝাপড়াও তো বেশ ভালো মনে হচ্ছে। কিন্তু আঙ্কেল, আমার তো মনে হয় তৃষা এখন অনেক ছোট। বয়সটা কোনো ব্যাপার নয় বাবা, মনগুলো মিললেই হলো। আর তাছাড়া আমাদের তৃষ্ণা তো আর ছোট নেই, এই তো সেদিন মাধ্যমিক দিল। শুনেছ তো, আমি আর পিচ্চিটি নেই। অরণ্য অসহায় ভাবে তার বাবা মায়ের দিকে তাকালো। তারা মাথা নেড়ে সাই দিলেন। অরণ্য বুঝতে পারছিল পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপর বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা শুরু হলো। দুই পরিবার মিলে খুব শীঘ্রই একটা শুভ দিন ঠিক করলো। অরণ্য চুপ করে বসে রইল। তার ভেতরে ঝড় উঠলেও বাইরে সে শান্ত থাকার চেষ্টা করছিল। তৃষা তার পাশে বসে মাঝে মাঝে তার হাত ধরে উৎসাহ দিচ্ছিল। এক ফাঁকে তৃষার মা তৃষাকে ডেকে আলাদা করে বললেন, দেখো মা, অরণ্য হয়তো প্রথমে একটু আপত্তি করছে, কিন্তু আমার বিশ্বাস ও তোকে ঠিক ভালোবাসবে। তুই শুধু একটু ধৈর্য ধর। তুমি দেখো মা, আমি অরণ্যকে ঠিক আমার ভালোবাসায় বাঁধবো। আলোচনা শেষে যখন অরণ্যরা বাড়ি ফেরার জন্য উঠল, তৃষা দরজার বাইরে এসে অরণ্যের হাত ধরে মিনতি করে বলল, রাগ করে থেকো না প্লিজ। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু মুখ ফুটে বলতে পারছো না। তৃষা, তুমি সত্যি একটা অদ্ভুত মেয়ে। এই প্রথম অরণ্য তৃষাকে তুমি করে বলল। তৃষা খুশিতে ঝলমল করে উঠল। গাড়িতে বসে অরণ্য ভাবছিল তার জীবনটা কোন দিকে মোড় নিচ্ছে। এই পিচ্চি মেয়েটা কি সত্যি তার জীবনের সঙ্গী হতে পারবে, নাকি এটা শুধুই একটা ভুল সিদ্ধান্ত? নানা চিন্তায় তার মন আচ্ছন্ন হয়ে রইল। অন্যদিকে তৃষা তার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দের ঝিলিক। সে মনে মনে বলল, দেখো অরণ্য, আমি ঠিক তোমাকে আমার করবই। তৃষা মনে মনে বলে। এরপর থেকে অরণ্য আর তৃষার মধ্যে টুকটাক কথা হতে শুরু করলো। তৃষা নানা অজুহাতে অরণ্যকে ফোন করতো, মেসেজ করতো। প্রথমে বিরক্ত হলেও ধীরে ধীরে অরণ্যের সেই বিরক্তিটা কমতে শুরু করলো। তৃষার সরলতা, তার মিষ্টি কথাগুলো অরণ্যের মনের কোথাও একটা দাগ কাটতে শুরু করলো। একদিন তৃষা ফোন করে অরণ্যকে তাদের বাড়ির ছাদে আসতে বলল। বিকেলে ছাদে গিয়ে অরণ্য দেখলো সুন্দর করে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে একটা ছোট টেবিলের উপর রাখা দুটো চায়ের কাপ আর কিছু স্ন্যাক্স। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? এসব তুমি করেছো? হ্যাঁ, তোমার সাথে একটু শান্তিতে চা খাবো বলে।
তারা দুজনে চুপচাপ কিছুক্ষণ বসে চা খেলো। পরন্ত বিকেলের আলোয় তৃষার মুখটা আরো মায়াবী লাগছিল। অরণ্য অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? না, আর রাগ নেই। তাহলে কি এখন থেকে আমরা বন্ধু? বন্ধু তো আমরা ছিলামই। এখন এখন হয়তো তার থেকেও বেশি কিছু। সত্যি? হ্যাঁ। সেই প্রথম তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জন্মালো। রাগী স্বামীর মুখোশের আড়ালে থাকা মানুষটা ধীরে ধীরে পিচ্ছি বউয়ের ভালোবাসায় ডুবতে শুরু করলো। এরপর তাদের ভালোবাসার গল্প কোন নতুন মন নেবে? অরণ্য কি সত্যি তৃষাকে মন থেকে মেনে নিতে পারবে? তাদের অসমবয়সী প্রেম কি সমাজে কোনো বাধা সৃষ্টি করবে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। বিয়ের দিন যতই এগিয়ে আসতে লাগলো, দুই বাড়িতে ততই ব্যস্ততা বাড়তে শুরু করলো। তৃষার বাড়ি জুড়ে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনে ভরে উঠেছে চারপাশ। গায়ে হলুদের ধুম লেগেছে, চলছে নানা ধরনের লোক নৃত্য আর গান। তৃষার মা আর তার বান্ধবীরা মিলেমিশে সব কাজ সামলাচ্ছেন। তৃষার চোখে মুখে আনন্দের ঝিলিক, নতুন জীবনের স্বপ্নে বিভোর সে। অন্যদিকে অরণ্যের বাড়িতেও বিয়ের তোড়জোড় চলছে। যদিও অরণ্যের মনে এখনো কিছুটা দ্বিধা কাজ করছে, তবুও পরিবারের চাপে এবং তৃষার ভালোবাসার কাছে সে নিজেকে সমর্পণ করেছে। তার মা সব অনুষ্ঠানে ছেলের পাশে থাকছেন এবং তাকে সাহস যোগাচ্ছেন। কি রে অরণ্য, তুই এত চুপচাপ কেন? বিয়েটা কি তোর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে নাকি? না মা, তেমন কিছু না। আসলে একটু অন্যরকম লাগছে। তৃষা এখনো অনেক ছোট তো, তাই ভাবছি সব ঠিকঠাক হবে তো। বোকা ছেলে, ভালোবাসা কোনো বয়স হয় না। আর তৃষা যেমন মিষ্টি মেয়ে, ও ঠিক সংসার সামলাতে পারবে। তুই শুধু ওকে ভালোবেসে আগলে রাখিস। তুমি ঠিক বলছো মা। আসলে তৃষার সরলতা আর ভালোবাসার কাছে আমি হার মেনেছি। গায়ে হলুদের দিন তৃষাকে হলুদ রঙা সুন্দর শাড়িতে অপরূপ লাগছিল। তার হাসিতে চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। বান্ধবীরা তাকে ঘিরে গান গাইছিল আর হলুদ মাখাচ্ছিল। অরণ্য দূর থেকে সেই দৃশ্য দেখছিল আর তার ঠোঁটের কোণে হালকা মিষ্টি হাসি ফুটে উঠছিল। পরের দিন ছিল বিয়ের দিন। সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। তৃষাকে সুন্দর করে সাজানো হচ্ছিল। লাল বেনারসি, সোনার গয়না আর ফুলের মালায় তাকে এক স্বপ্নপুরীর রাজকন্যার মতো লাগছিল। অরণ্য পাঞ্জাবি আর শেরওয়ানিতে সেজে প্রস্তুত। বিয়ে বাড়ির গেটে সানাইয়ের সুর বাজছিল। আত্মীয় স্বজন আর বন্ধুদের ভিড়ে উৎসব মুখর পরিবেশ। অরণ্য যখন বিয়ের মণ্ডপে এসে বসলো, তার চোখ বারবার তৃষাকে খুঁজছিল। কিছুক্ষণ পর তৃষাকে যখন মঞ্চে আনা হলো, অরণ্য পলক ফেলতে পারছিল না। লজ্জায় রাঙা মুখ, অপলক চোখের চাহনি। তৃষা যেন সত্যি কোনো স্বর্গীয় অপ্সরা। তাদের চার চোখের মিলন হলো, আর সেই মুহূর্তে দুজনের মনে এক নতুন অনুভূতির সৃষ্টি হলো। বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান ধীরে ধীরে সম্পন্ন হলো। অগ্নি সাক্ষী রেখে সাত পাখে বাধা পড়লো দুটি মন। অরণ্য আলতো করে তৃষার হাতে হাত রাখলো। সেই স্পর্শে এক নতুন সম্পর্কের সূচনা হলো। বিয়ের পর তৃষা যখন প্রথম শ্বশুর বাড়িতে এলো, কিছুটা নার্ভাস ছিল, কিন্তু অরণ্যের মা তাকে খুব সহজেই আপন করে নিলেন। বাড়ির অন্যান্য সদস্যরাও তাকে ভালোবাসে ভরিয়ে দিল। প্রথম রাতে অরণ্য আর তৃষা যখন একা হলো, দুজনের মুখেই হালকা লজ্জা আর উত্তেজনা। তৃষা, তুমি কি খুব ক্লান্ত? না, তবে একটু ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো তোমার পাশেই আছি। অরণ্য আলতো করে তৃষার হাত ধরলো। তাদের অসম বয়সী প্রেম ধীরে ধীরে এক নতুন অধ্যায়ে প্রবেশ করলো। রাগী স্বামীর মনে পিচ্ছি বউয়ের জন্য ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে শুরু করলো। এরপর তাদের নতুন জীবন কেমন হবে, তাদের মধ্যকার সম্পর্কটা কতটা গভীর হবে, জানতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। বিয়ের দিন স্থির হওয়ার পর থেকে অরণ্যের কেমন যেন একটা অন্যরকম লাগা শুরু হলো। তৃষার সাথে টুকটাক কথা হয় তার, মেসেজে বা ফোনে। প্রথমে বিরক্ত হলেও এখন সেই কথোপকথনগুলো তার কাছে আর তেমন খারাপ লাগে না। তৃষার সরল প্রশ্ন আর মিষ্টি আবদারগুলো মাঝে মাঝে তার ঠোঁটের কোণে হাসি ফোটায়। তবে এখনো পুরোপুরি দ্বিধা কাটাতে পারেনি সে। অন্যদিকে তৃষা তো মহা খুশি, তার স্বপ্ন সত্যি হতে চলেছে। সেই সুযোগ পেলেই অরণ্যকে ফোন করে, নানা বিষয়ে গল্প করে। বিয়ের প্রস্তুতি নিয়ে তার উত্তেজনা চোখে পড়ার মতো। তৃষা অরণ্যকে ফোন করে বলে, এই শুনছো, আমার বান্ধবীরা বলছে বিয়ের শাড়িটা নাকি লাল রঙের হলেই ভালো। তোমার কি কোনো পছন্দের রং আছে? আমার তেমন কোনো পছন্দ নেই, তোমার যেটা ভালো লাগে সেটাই পরো। সত্যি? তুমি একদম সিরিয়াস? আমার তো মনে হয় ছেলেদেরও পছন্দের রং থাকে। হয়তো থাকে, তবে আমার কাছে তোমার পছন্দটাই আসল। তৃষার গলার স্বর শুনে মনে হলো যেন আকাশ থেকে চাঁদ হাতে পেয়েছে সে। ও অরণ্য, তুমি এত ভালো কেন বলো তো? আচ্ছা, বিয়ের পর আমরা কোথায় হানিমুনে যাব?
তোমার কি কোনো পছন্দের জায়গা আছে? হানিমুন? সেটা তো এখনো অনেক দেরি, আগে বিয়েটা তো হোক। আরে বাবা, আগে থেকে প্ল্যান করে রাখলে তো সুবিধা। তুমি একটু ভেবে দেখো না। আমার কিন্তু পাহাড় খুব ভালো লাগে। ঠিক আছে, আমি ভাববো। এখন রাখি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আর হ্যাঁ, আমাকে ফোন করতে ভুলো না যেন। ফোন কাটার পর অরণ্য কিছুক্ষণ চুপ করে বসে রইল। তৃষার উৎসাহ আর ভবিষ্যতের স্বপ্নগুলো তাকে কোথাও যেন ছুঁয়ে যায়। তবে বয়সের পার্থক্য আর তাদের সম্পর্কের অপ্রত্যাশিত মোড় নিয়ে তার মনে এখনো কিছু প্রশ্ন ঘোরাফেরা করে। কয়েকদিন পর তৃষা আবার ফোন করলো। শুনছো, আমাদের বাড়ির ছাদে কাল বিকেলে আসবে একটু? ছাদে? কেন? আরে বাবা, সবকিছু কি ফোনেই বলতে হবে? তুমি এসো তো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অরণ্য প্রথমে কিছুটা দ্বিধা করলেও পরে রাজি হলো। বিকেলে যখন সে তৃষাদের ছাদে গেল, তখন দেখলো সুন্দর করে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। মাঝখানে একটা ছোট টেবিলের উপর রাখা দুটো চায়ের কাপ আর কিছু স্ন্যাক্স। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? এসব তুমি করেছো? হ্যাঁ, তোমার সাথে একটু শান্তিতে চা খাবো বলে। আর কিছু কথা ছিল। তারা দুজনে চুপচাপ কিছুক্ষণ বসে চা খেলো। পরন্ত বিকেলের আলোয় তৃষার মুখটা আরো মায়াবী লাগছিল। অরণ্য, আর তো এক সপ্তাহ নেই আমাদের বিয়ের। তোমার কি এখনো কোনো দ্বিধা আছে? একটু তো থাকেই, তুমি এখনো অনেক ছোট। বয়সটা কি সত্যি এত জরুরি? আমার তো মনে হয় ভালোবাসাটাই আসল, আর আমি তোমাকে সত্যিই ভালোবাসি। হয়তো তুমি ঠিক বলছো। তাহলে আর কোনো চিন্তা নেই তো? না, আর কোনো চিন্তা নেই। তৃষা অরণ্যের হাত ধরে। সেই বিকেলে ছাদে দাঁড়িয়ে তাদের সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হলো। বিয়ের আগের এই দিনগুলোই ধীরে ধীরে অরণ্য যেন তৃষার ভালোবাসার কাছে আত্মসমর্পণ করতে শুরু করলো। রাগী স্বামীর মনে পিচ্ছি বউয়ের জন্য এক নরম অনুভূতি জন্ম নিতে শুরু করলো। বিয়ের পর তাদের জীবন কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার অপেক্ষা। বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। অরণ্যের মন থেকে দ্বিধার মেঘ অনেকটাই সরে গেছে। তৃষার ভালোবাসার উষ্ণতা তাকে ধীরে ধীরে গ্রাস করছে। সেই রাগী গম্ভীর ছেলেটা আজকাল আনমনে হাসে। তৃষার ফোন কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। একদিন তৃষা আবদার করলো তারা দুজনে কোথাও ঘুরতে যাবে। বিয়ের আগে একটু সময় তারা একান্তে কাটাতে চায়। অরণ্য প্রথমে কিছুটা ইতস্তত করলেও তৃষার মুখের দিকে তাকিয়ে না করতে পারলো না। চলো না প্লিজ, কোথাও একটু ঘুরে আসি। আমার না একটু অন্যরকম লাগছে। বিয়ের আগে তোমার সাথে একটু একা সময় কাটাতে ইচ্ছে করছে। কোথায় যেতে চাও তুমি? এই কদিনের মধ্যে বেশি দূরে যাওয়া তো সম্ভব না। আরে বাবা, বেশি দূরে যেতে হবে না। আমাদের শহরের কাছেই তো একটা সুন্দর লেক আছে, মনে আছে? যেখানে আমরা ছোটবেলায় একবার গিয়েছিলাম। চলো না সেখানে যাই। হ্যাঁ, মনে পড়েছে। ঠিক আছে, চলো এখন যাবে? কালকে সকালে চলো প্লিজ। পরের দিন সকালে অরণ্য তৃষাকে নিয়ে রওনা হলো সে লেকের উদ্দেশ্যে। পথের দুধারে সবুজ গাছপালা, পাখির কলরব, প্রকৃতি যেন তাদের আগমনের অপেক্ষায় ছিল। গাড়িতে হালকা গান বাজছিল আর তারা দুজনে চুপচাপ বসে প্রকৃতির শোভা দেখছিল। নীরবতা ভাঙল তৃষার কলকাকলিতে। দেখো না ফুলগুলো কত সুন্দর। আমার মনে হয় যেন সব রং আজ একসাথে মিশেছে। তোমার চোখও আজ তেমনই রঙিন লাগছে। তৃষা লজ্জায় মুখ নামালো, তবে তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি খেলে গেল। লেকের ধারে পৌঁছে তারা কিছুটা সময় হেঁটে বেড়ালো। শান্ত জল, দূরে পাহাড়ের আবছা রেখা, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। তৃষা অরণ্যের হাত ধরে আপন মনে কথা বলছিল। তাদের ছোটবেলার স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন, সবকিছু যেন আজ তাদের কথার সঙ্গী হয়ে উঠেছে। মনে আছে ছোটবেলায় তুমি কত রাগী ছিলে? সব সময় আমার সাথে ঝগড়া করতে, আর এখন দেখো কেমন শান্ত হয়ে গেছো। সময় বদলায় তৃষা, আর কিছু মানুষের সংস্পর্শে এলে তো আরো বেশি বদলায়। তার মানে আমি তোমার জীবনে এসে তোমাকে বদলে দিয়েছি? বদলে দিয়েছো নয়, আমার জীবনে নতুন মানে এনে দিয়েছো। তারা কিছুক্ষণ চুপ করে লেকের ধারে বসে রইল। সূর্যের আলো তাদের মুখে পড়ছিল, আর তাদের নীরবতা যেন এক গভীর ভালোবাসার প্রকাশ। হঠাৎ তৃষা একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে মাইনা ধরলো। অরণ্য হেসে তার আবদার মেটালো। আইসক্রিম খেতে খেতে তারা আবার হাঁটতে শুরু করলো। আমার না আজ খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সব চিন্তা দূর হয়ে গেছে। শুধু তুমি আর আমি। এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। আমারও তাই মনে হচ্ছে। তারা লেকে শান্ত পরিবেশে একে অপরের সান্নিধ্যে সময় কাটাতে লাগলো। তাদের প্রথম একসাথে পথ চলা যেন এক নতুন সম্পর্কের সূচনা করলো। রাগী স্বামীর মনে তার পিছিয়ে বউয়ের জন্য যে গভীর টান সৃষ্টি হয়েছে, আজকের দিনটা যেন তারই প্রমাণ। লেকের শান্ত জলের ধারে পরন্ত বিকেলের মিষ্টি আলোয় তৃষার মন যেন আরো বেশি রোমান্টিক হয়ে উঠল।
অরণ্যের হাত ধরে হাঁটতে হাঁটতে সে আনমনে গুনগুন করছিল কোনো পুরনো গান। তৃষা আনন্দে ঝলমল চোখে অরণ্যের দিকে তাকিয়ে বলে, জানো তো, আমার মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি। তুমি আর আমি এমন সুন্দর একটা জায়গা। এটা স্বপ্ন নয়, সত্যি। আর সত্যিটা স্বপ্নের থেকেও সুন্দর। অরণ্য তৃষার দিকে তাকিয়ে মুচকি হাসে। তৃষা হঠাৎ দাঁড়িয়ে পড়ল, অরণ্যের দিকে ঘুরে তার দুহাত ধরল। অরণ্য অবাক হয়ে যায়। তুমি কি জানো, প্রথম যখন তোমাকে দেখেছিলাম তখন থেকে আমার মনে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতো। যদিও তুমি সবসময় রাগেরাগি হয়ে থাকতে, তবু আমার মনে হতো তোমার ভেতরের মানুষটা অন্যরকম। সত্যি? আমার তো মনে হতো তুমি আমাকে ভয় পেতে। ভয় একটুও না, বরং আমার মনে হতো এই রাগের আড়ালে একটা চাপা ভালোবাসা আছে, যেটা শুধু আমার জন্য অপেক্ষা করছে। তৃষা এক পা এগিয়ে এসে অরণ্যের আরো কাছে দাঁড়ালো। তাদের দুজনের চোখের ভাষায় যেন এক গভীর কথোপকথন চলতে লাগলো। আরে আজ দেখো, আমার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। আর কটা দিন পরেই আমরা দুজন এক হব। তুমি আমার পাশে সবসময় থাকবে, তাই না? হ্যাঁ, সবসময়। আমি সবসময় তোমার পাশেই থাকবো। তৃষা আলতো করে তার এক হাত দিয়ে অরণ্যের গালে স্পর্শ করলো। তার চোখে গভীর ভালোবাসার মুগ্ধতা। তুমি জানো, আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমার থেকেও বেশি লাজুক। এত সুন্দর করে কথা বলো, অথচ মুখ ফুটে যেন সবটা বলতে পারো না। হয়তো তাই। আসলে আসলে তোমাকে হারানোর ভয় হয়। বোকা ছেলে, আমি কি আর কোথাও যাচ্ছি? আমি তো সবসময় তোমার কাছেই থাকবো। তৃষা অরণ্যের বুকে মাথা রেখে কথাটি বলে। সেই মুহূর্তে লেকের পা নীরব সাক্ষী হয়ে রইল দুটি হৃদয়ের গভীর ভালোবাসার। তৃষার রোমান্টিক আচরণে অরণ্যের ভেতরে জমে থাকা বরফ যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। সেও অনুভব করলো তৃষার প্রতি তার হৃদয়ের গভীর টান। কিছুক্ষণ পর তৃষা আবার হেসে উঠল। চলো না, ওই দূরে একটা ফুলের বাগান দেখা যাচ্ছে, আমরা সেখানে একটু ঘুরে আসি। চলো, যেখানে তোমার মন চাই। অরণ্য তৃষার হাত ধরে। তারা দুজনে হাতে হাত ধরে এগিয়ে চলল রঙিন ফুলের বাগানের দিকে। তাদের প্রথম একসাথে পথ চলা ভালোবাসার রঙে আরো রঙিন হয়ে উঠল। রঙিন ফুলের বাগানে কিছুক্ষণ সময় কাটানোর পর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। দিনের আলো ম্লান হয়ে আসতে শুরু করলো, আর তাদেরও ফেরার তারা অনুভব হলো। লেকের শান্ত বাতাস আর প্রকৃতির স্নিগ্ধতা তাদের মনকে শান্ত ও স্নিগ্ধ করে তুলেছিল। গাড়িতে ওঠার পর তৃষা কিছুটা নীরব হয়ে গেল। হয়তো সারাদিনের ঘোরাঘুরি আর রোমান্টিক মুহূর্তগুলোর রেশ তার মধ্যে তখনও বিরাজ করছিল। অরণ্য গাড়ির স্টিয়ারিং এ হাত রাখতেই তৃষা আলতো করে তার ডান হাতটি ধরলো। ক্লান্ত লাগছে? একটু, তবে খুব ভালো লাগছে। আজকের দিনটা আমার সব সময় মনে থাকবে। আমারও। কিছুক্ষণ নীরবতা। গাড়ির মৃদু গতিতে তারা শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। তৃষা তখনও অরণ্যের হাত ধরেছিল। ধীরে ধীরে তার চোখের পাতা ভারী হয়ে গেল। ক্লান্ত শরীরে লিয়ে পড়ল অরণ্যের কাঁধে। গভীর ঘুমে তলিয়ে গেল সে। অরণ্য একবার তৃষার দিকে তাকালো। শান্ত ঘুমন্ত মুখ, তার লম্বা চুলগুলো অরণ্যের কাঁধে আলতো করে ছড়ানো। সেই মায়াবী দৃশ্য দেখে অরণ্যের ঠোঁটের কোণে এক গভীর ভালোবাসার হাসি ফুটে উঠল। রাগী স্বামীর মনে আজ আর কোনো রাগ নেই, শুধু একরাশ মুগ্ধতার পরম যত্নের অনুভূতি। সে খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল, যাতে তৃষার ঘুমে কোনো ব্যাঘাত না ঘটে। বাইরের আলো রাস্তার পাশে গাছপালার ফাঁক দিয়ে এসে তৃষার মুখের উপরে পড়ছিল, এক স্বপ্নীল আভা সৃষ্টি করছিল। অরণ্যের মনে হচ্ছিল এই ছোট্ট সরল মেয়েটি তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে। গাড়ি তাদের বাড়ির কাছাকাছি পৌঁছালো। অরণ্য সাবধানে তৃষাকে জাগানোর চেষ্টা করলো। তৃষা, এই যে আমরা এসে গেছি। এসে গেছি? কখন? তৃষা চোখ খুলে চারপাশ তাকিয়ে বুঝতে পারলো তারা পৌঁছে গেছে। অরণ্যের কাঁধ থেকে মাথা সরিয়ে সে একটু অপ্রস্তুত হলো। সরি, আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। তোমার খুব অসুবিধা হয়েছে, তাই না? আরে না, বরং আমার ভালো লেগেছে। তুমি খুব শান্ত হয়ে ঘুমাচ্ছিলে, আর ঘুমানোর সময় তোমাকে অনেক কিউট লাগছিল। অরণ্যের কথাটি শুনে তৃষার মুখ লজ্জায় লাল হয়ে যায়। গাড়ি থেকে নেমে তারা বাড়ির দিকে এগিয়ে গেল। তৃষা তখন অরণ্যের হাত ধরেছিল। আজকের দিনটা তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। একে অপরের প্রতি তাদের অনুভূতি আরো গভীর হলো। বিয়ের বাকি দিনগুলো তারা আরো ঘনিষ্ঠভাবে ভালোবাসার বাঁধনে জড়িয়ে পড়বে, সেটাই এখন দেখার অপেক্ষা। লেকের ধারে একান্তে সুন্দর সময় কাটানোর পর অরণ্য তৃষাকে নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হলো। গাড়িতে দুজনে নীরবতা ভালোবাসার এক নতুন ভাষা সৃষ্টি করলো। তৃষাদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে অরণ্য দরজা খুলে বেরিয়ে এলো। তৃষাও তার পেছন পেছন নামলো। তাহলে আসি, সাবধানে থেকো। আচ্ছা, তুমি সাবধানে যেও। অরণ্য যখন
বাড়ির গেটের দিকে যাচ্ছিল, তার বাবা মা বারান্দায় দাঁড়িয়ে তাদের দেখছিলেন। কি বাবা, এত রাত হলো? অরণ্য, তুমি ভেতরে এসো তো। না আঙ্কেল, আসলে অনেক রাত হয়ে গেছে, আমার এখন যাওয়া উচিত। এত রাতে একা একা যাবে? রাস্তায় কোনো অসুবিধা হতে পারে, আজ এখানেই থেকে যাও। আজ এখানে? কিন্তু আন্টি। কোনো কিন্তু নয়, এত রাতে আর তোমাকে একা ছাড়ছি না। ভেতরে এসো, আমরা তোমার থাকার ব্যবস্থা করছি। তুষা, তুমি অরণ্যের হাত ধরে ভেতরে নিয়ে এসো। তৃষা অরণ্যের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অরণ্য কিছুটা অপ্রস্তুত হলেও তাদের আন্তরিকতায় না করতে পারল না। তৃষা তার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। বসার ঘরে তৃষার বাবা মা অরণ্যের সাথে কিছুক্ষণ গল্প করলেন। রাতের খাবার খাওয়ার জন্য তাকে জোর করলেন। অরণ্য প্রথমে রাজি না হলেও তাদের আন্তরিক অনুরোধ উপেক্ষা করতে পারল না। খাবার টেবিলে পরিবেশটা বেশ উষ্ণ ছিল। তৃষার বাবা মা অরণ্যের সাথে নানা বিষয়ে কথা বললেন। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগ্রহ দেখালেন। তৃষা অপলক দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়েছিল, তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা। অরণ্য বাবা, তুমি তো এখন আমাদের পরিবারেরই একজন, কোনো সংকোচ করবে না। জি আঙ্কেল, আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে। তাহলে আর দেরি কেন, চলো সবাই একসাথেই রাতের খাবার খায়। এরপর তারা সবাই একসাথে খাবার টেবিলে বসলো। হাসি, গল্প আর আন্তরিক আলাপে রাতের খাবার পর্ব শেষ হলো। অরণ্য অনুভব করলো তৃষার পরিবারের এই উষ্ণ আতিথেয়তা তার মনের গভীরে দ্বিধা দূর করে দিয়েছে। রাগী স্বামীর মনে তার পিচ্চি বউয়ের জন্য এক নতুন শ্রদ্ধার জন্ম হলো। আজকের সন্ধ্যাটা যেন তাদের সম্পর্কের পথে একটি নতুন মাইলফলক স্থাপন করলো। রাতের খাবার শেষে তৃষার বাবা অরণ্যের থাকার জন্য গেস্ট রুমটি দেখিয়ে দিলেন। ক্লান্ত অরণ্য ধন্যবাদ জানিয়ে সেদিকে এগিয়ে গেল। গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করতে এসে চমকে উঠল। পেছন থেকে কেউ একজন ঘরে ঢুকে দরজার সিটকিনি দিয়ে আটকে দিয়েছে। অরণ্য হকচকিয়ে ঘুরে দেখলো তৃষা। তৃষা, তুমি এখানে এই সময়ে? একটু রোম্যান্স করতে এলাম আর কি। হ্যাঁ, রোম্যান্স মানে? কথা শেষ না হতেই তৃষা অরণ্যকে এক ধাক্কা মারলো। অরণ্য সামলাতে না পেরে খাটের উপর পড়ে গেল। মুহূর্তের মধ্যেই তৃষা তার উপর ঝুঁকে পড়লো এবং তার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মধ্যে পুরে নিল। অরণ্যের চোখে বিস্ময়ে বিস্ফোরিত হলো। তৃষার আকস্মিক এবং সাহসী আক্রমণে সে হতবাক হয়ে গিয়েছিল। তৃষা এমন ভাবে তাকে ধরেছিল যে প্রথম কয়েক মুহূর্ত সে নিজেকে ছাড়ানোর চেষ্টাও করতে পারল না। তৃষার ঠোঁটের উষ্ণ স্পর্শে তার শরীরে যেন একটা স্রোত বয়ে গেল। কিছুক্ষণ পর যখন তৃষা অরণ্যের জামার বোতাম খোলার চেষ্টা করলো, তখন যেন অরণ্যের সম্বিত ফিরল। সে দ্রুত হাত বাড়িয়ে তৃষার হাত ধরলো এবং তাকে সরিয়ে একপাশে ঠেলে দিল। এটা ঠিক না তৃষা, এখন এসব করা উচিত নয়। যা করার বিয়ের পরেই হবে। তৃষা প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। অরণ্যের অপ্রত্যাশিত প্রতিক্রিয়ায় সে যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ নীরব থাকার পর তার মুখ লাল হয়ে উঠল। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তৃষা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, দ্রুত দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। অরণ্য হতভাবের মতো খাটের উপরে বসে রইল। তার বুকের ভেতর তখনও ধুকপুক করছিল। তৃষার সে আকস্মিক চুম্বন এবং তার সাহসী পদক্ষেপ অরণ্যের মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করলো। রাগী স্বামীর মনে তার পিচ্ছি বউয়ের প্রতি অন্যরকম এক অনুভূতি জন্মালো। একদিকে বিস্ময়, অন্যদিকে এক চাপা উত্তেজনা। রাতের নিস্তব্ধতায় অরণ্য একা বসে ভাবতে লাগলো, বিয়ের পর তাদের জীবন কোন দিকে মোড় নিবে। ভোরের আলো ফুটতেই অরণ্যের ঘুম ভাঙলো। গত রাতের অপ্রত্যাশিত ঘটনা তার মনকে কিছুটা এলোমেলো করে রেখেছিল। বিছানায় উঠে বসতেই তার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে মায়ের নাম ভেসে উঠলো। কিরে বাবা, ঘুম থেকে উঠেছিস? আজ যখন আসবি তৃষাকে সাথে নিয়ে আসিস তো। তৃষাকে? কেন মা? আরে বাবা, বিয়ের আর কদিন বাকি, এখন থেকেই তো কাজকর্ম শুরু হবে। আর তাছাড়া মেয়েটা একা একা শ্বশুরবাড়িতে আসবে নাকি? তুই বরং ওকে সাথে করে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি কথা বলছি। ফোন রেখে অরণ্য কিছুক্ষণ চুপ করে বসে রইল। গতকাল রাতের ঘটনা এবং মায়ের এই অপ্রত্যাশিত অনুরোধ, সব মিলিয়ে তার মনে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। ফ্রেশ হয়ে অরণ্য নিচে গেল। তৃষার বাবা মা তখন নাস্তার টেবিলে বসেছিলেন। আঙ্কেল, আসলে আমার মা ফোন করেছিলেন। তিনি বলছিলেন আজ যখন আমি যাব তখন যেন তৃষাকে সাথে করে নিয়ে যাই। বিয়ের কিছু কাজ শুরু হবে তো, তাই। হ্যাঁ বাবা, তাতে আর অসুবিধা কি? এখন তো তোমরা এক পরিবারেরই অংশ। তুষা তো তৈরিই আছে মনে হয়। হ্যাঁ অরণ্য, তুমি বরং তিসাকে নিয়ে যাও, আমাদেরও চিন্তা কমবে। আমি তো রেডি ছিলাম। কখন যাবে বলো? তুমি যখন বলবে।
নাস্তা শেষ করে অরণ্য তৃষাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে দুজনেই চুপচাপ। গতকাল রাতের ঘটনার রেশ দুজনের মনেই হালকাভাবে বিদ্যমান, তবে বাইরের উজ্জ্বল সকাল যেন এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছিল। রাগী স্বামীর পাশে তার পিচ্চি বউ, এক নতুন পথে তাদের একসাথে যাত্রা শুরু হলো। বিয়ের বাকি দিনগুলো তারা কিভাবে কাটাবে সেটাই এখন দেখার অপেক্ষা। অরণ্য গাড়ি থামিয়ে গেটের সামনে দাঁড়ালো। তৃষা তার পাশে বসে কিছুটা নার্ভাস বোধ করছিল। এই প্রথম সে অরণ্যের বাড়িতে আসছে। শ্বশুর বাড়ির পরিবেশটা কেমন হবে তা নিয়ে তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অরণ্য গেট খুলে গাড়ির ভেতরে ঢুকালো। পার্কিং এ গাড়ি থামিয়ে দুজনে যখন দরজা খুলে নামলো, ঠিক তখনই অরণ্যের সমবয়সী একদম মেয়ে ছুটে এসে অরণ্যকে জড়িয়ে ধরলো। অরণ্য, তুই এসে গিয়েছিস? কি রে, বিয়ে কবে? আমরা তো দিন গুনছি। মেয়েগুলোর এমন আকস্মিক এবং ঘনিষ্ঠ অভ্যর্থনায় তৃষা হকচকিয়ে গেল। তার মুখটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। অরণ্যের সাথে এই মেয়েগুলোর এত ঘনিষ্ঠতা তার ভালো লাগলো না। তার মনে একটা চাপা রাগ জন্মালো। মেয়েগুলো অরণ্যকে টেনে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। অরণ্য অপ্রস্তুত হয়ে তাদের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে অরণ্যের মা এগিয়ে এলেন। আরে তোরা কি করছিস? অরণ্যর সাথে ওটাকে দেখ তো। অরণ্যের মা তৃষার কাছে এসে স্নেহের হাত রাখলেন। এই যে মা, তুমি কিছু মনে করো না, ওরা হচ্ছে অরণ্যর কাজিন। ছোটবেলা থেকেই ওরা এরকম, যখনই সবাই একসাথে হয় নিজেদের ছাড়া আর কিছুই বুঝে না, একটু বেশি উৎসাহী আর ছেলে মানুষ। তুমি একদম রাগ করো না লক্ষ্মী মা। না না আন্টি, রাগ করবো কেন? ওরা তো সবাই খুব আন্তরিক মনে হচ্ছে। যদিও তৃষা মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলো, তার ভেতরে চাপা রাগটা অরণ্যের মায়ের চোখ এড়ালো না। অরণ্য ততক্ষণে তার কাজিনদের হাত ছাড়িয়ে তৃষার পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ তৃষা, এরা আমার ছোটবেলার বন্ধু আর কাজিন, একটু পাগলাটে আর কি। তৃষা অরণ্যের দিকে একবার তাকালো। তার চোখে তখনও হালকা অসন্তোষের ছোঁয়া। অরণ্যের মা পরিস্থিতি হালকা করার জন্য বললেন, চলো ভেতরে চলো, তোমরা ফ্রেশ হয়ে বসো, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। আর তোরা অরণ্যকে একটু ছাড় দিনি, ও বউ নিয়ে এসেছে, একটু তো শান্তিতে থাকতে দে। অরণ্যের মা তাদের ভেতরে নিয়ে গেলেন। তৃষা নীরবে তাদের অনুসরণ করলো। তবে তার মনের মধ্যে ওঠা রাগ তখনও পুরোপুরি শান্ত হয়নি। শ্বশুর বাড়ির প্রথম দিনেই এই অপ্রত্যাশিত অভ্যর্থনা তার মনে একটা চাপা অস্বস্তি সৃষ্টি করলো। অরণ্য কি পারবে তার এই রাগ ভাঙাতে, সেটাই এখন দেখার বিষয়। ড্রয়িং রুমে সবাই বসলো। অরণ্যের মা তৃষার পাশে বসলো এবং তার সাথে কুশল বিনিময় করতে লাগলেন। কিন্তু অরণ্যের কাজের মেয়েরা তখনও অরণ্যকে ঘিরে নানা রকম হাসি ঠাট্টা করছিল। কিরে অরণ্য, ভাবি কি তো একদম চুপচুপ দেখাচ্ছে? ভয় পাচ্ছে নাকি আমাদের? ভয় পাবেন না কেন? এতগুলো দার্জেল ননদ পেলে তো একটু ভয় লাগারই কথা। তোরা থামবি একটু, তৃষা নতুন এসেছে, ওকে একটু স্বস্তি দে। ওহো, এখন থেকেই বউয়ের পক্ষ নিচ্ছিস? বিয়ের পর তো আমাদের একদম ভুলে যাবি। মেয়েগুলোর এই ধরনের কথা তৃষার একদম ভালো লাগছিল না। তাদের ঘনিষ্ঠতা এবং অরণ্যের সাথে রসিকতা তার মনে তীব্র অস্বস্তি সৃষ্টি করছিল। সে আর চোখে অরণ্যের দিকে তাকাচ্ছিল, কিন্তু অরণ্য তাদের কথাই হেসে উড়িয়ে দিচ্ছিল। অরণ্যের মা সবার উদ্দেশ্যে বলে, এই তোরা এবার থাম, দেখছিস না বাড়ির নতুন বউ, একটু সম্মান দে। তৃষা মা, তুমি কিছু মনে করো না ওদের কথায়, ওরা আসলে একটু এমন। না আন্টি, কিছু মনে করিনি, ওরা তো খুব মিশুকে। যদিও তৃষা মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, তার ভেতরের চাপা রাগ ক্রমশ বাড়ছিল। এই মেয়েগুলো যেন তাদের ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করছে। অরণ্যে তাদের সাথে এত সহজভাবে মেশাটাও তার ভালো লাগছিল না। আসলে আমাদের পরিস্থিতিটা একটু অন্যরকম। তোরা বাদ দে তো এসব। কি রে, তোদের খবর কি? ভার্সিটিতে কি হচ্ছে আজকাল? অরণ্য চেষ্টা করছিল আলোচনার মোড় অন্যদিকে ঘোরানোর, কিন্তু তৃষার অস্বস্তি কমছিল না। তার মনে হচ্ছিল এই মেয়েগুলো যেন তাদের সম্পর্কের রসায়নটা নষ্ট করে দিচ্ছে। শ্বশুর বাড়ির প্রথম দিনটা তার যেমন সুন্দর হওয়ার কথা ছিল তেমনটা হচ্ছে না। অরণ্যের মা পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে মেয়েদের অন্য ঘরে যেতে বললেন। তোরা যা তো, ভেতরে গিয়ে গল্প কর গিয়ে। অরণ্য আর তৃষাকে একটু একা থাকতে দে, ওরা এতক্ষণ জার্নি করে এসেছে, একটু বিশ্রাম নিক। অরণ্যের মায়ের কথা মেয়েরা অনিচ্ছা সত্ত্বেও উঠল এবং অন্য ঘরে চলে গেল। তৃষা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরণ্য তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ওরা একটু এমনই, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তো তাই, কিছু মনে করো না। কিছু মনে করার কি আছে? তোমরা সবাই তো খুব ভালো বন্ধু।
তৃষার কণ্ঠের শীতলতা অরণ্যের নজর এড়ালো না। সে বুঝতে পারলো তার কাজিনদের আচরণ তৃষার মনে খারাপ লাগার সৃষ্টি করেছে। এখন তাকে এই পরিস্থিতি সামাল দিতে হবে। অরণ্যের কাজিন মেয়েরা অন্য ঘরে গেলেও তাদের হাসির আওয়াজ ভেসে আসছিল। মাঝে মাঝে তাদের কেউ কেউ দরজার কাছে উকি মারছিল আর অরণ্যের সাথে দু একটা দুষ্টু কথা বলছিল। তৃষার চোয়াল শক্ত হয়ে আসছিল, তার রাগ ক্রমশ বাড়ছিল। অরণ্যের মা তৃষার পাশে এসে বসলেন এবং তার হাত ধরে স্নেহের পরশ বুলিয়ে বললেন, মা, আমি লক্ষ্য করেছি অরণ্যকে ওই মেয়েগুলোর সাথে দেখে তুমি একটু রাগ করছো। তোমার রাগ করাটা খুবই স্বাভাবিক। নতুন পরিবেশে এসে এমন ঘনিষ্ঠতা দেখলে খারাপ লাগাটা স্বাভাবিক। না না আন্টি, তেমন কিছু না। বোকা মেয়ে, আমার চোখ এড়ায় না কিছু। তবে তোমাকে একটা কথা বলি, শুনে একটু শান্ত হবে হয়তো। তুমি যতগুলো মেয়েকে অরণ্যর আশেপাশে এতক্ষণ দেখলে, ওরা সবাই বিবাহিত। তৃষা কথাটা শুনে হকচকিয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে উঠল। বিবাহিত? বিবাহিত হলে ওরা এমন করছে কেন? আর ওনাদের হাজবেন্ডরা কিছু বলছে না কেন? ওই যে বললাম, এরা সবাই ছোটবেলা থেকেই এমন। একসাথে হলেই আর অন্য কিছু মনে থাকে না। নিজেদের মধ্যে খুনসুটি, হাসি ঠাট্টা লেগেই থাকে। ওদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই মা, বিশ্বাস করো। তৃষা কিছুক্ষণ চুপ করে রইল। অরণ্যের মায়ের কথাগুলো যেন তার মনের মেয়ে কিছুটা সরিয়ে দিল। বিবাহিত জানার পর তার রাগ কিছুটা কমলো। মেয়েগুলোর আচরণ হয়তো সত্যিই ছেলে মানুষের নিছক মজা করার উদ্দেশ্যই ছিল। ও আচ্ছা, আমি আসলে একটু অন্যরকম ভেবেছিলাম। আমি বুঝতে পারছি মা, নতুন জায়গায় একটু ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে তুমি ভেবো না কিছু। অরণ্যর মনটা খুব ভালো, আর ওই মেয়েরা তো ওর ছোটবেলার বন্ধু। ওদের মনে কোনো খারাপ কিছু নেই। তৃষা একটু শান্ত হলো, তার মুখের কঠিন ভাবটা কিছুটা নরম হলো। অরণ্যের মায়ের আন্তরিক কথাগুলো তার মনে স্বস্তি এনে দিল। তবে অরণ্যের উচিত ছিল বিষয়টি তাকে আগে জানানো। এমন একটা ভাবনা তার মনে উকি দিচ্ছিল। অরণ্যের মা তৃষাকে সাথে নিয়ে যখন খাবার টেবিলে এলেন, ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরাও এসে জুটেছে। অরণ্যের বাবা হাসি মুখে তৃষাকে স্বাগত জানালেন, কিন্তু খাবার টেবিলের পরিবেশেও অরণ্যের কাজিন মেয়েদের দুষ্টুমি কমলো না। কি রে অরণ্য, বউয়ের পাশে একদম সেটে বসে আছিস যে? একটু আমাদের দিকেও তাকা। তোরা খা তো আগে, পরে কথা বলিস। আর তৃষা আমার পাশে বসলে তোদের কি অসুবিধা? অসুবিধে নেই মানে? আমাদের হবু দুলাভাইকে একটু আদর আপ্যায়ন করতে ইচ্ছে করে না বুঝি? ভাবি, একটু খেয়াল রাখবেন তো আমাদের ভাইয়ের দিকে। নিশ্চয়ই রাখবো, তবে ওনার খেয়াল নেওয়ার জন্য তো ওনার মা বোনেরাই যথেষ্ট। তৃষার এই হালকা শ্লেষ মেশানো উত্তরে মেয়েরা কিছুটা থতমত খেলো। অরণ্য মুচকি হাসলো। পরিস্থিতি কিছুটা হালকা করার জন্য অরণ্যের বাবা কথা বললেন, তোরা থাম দেখি, নতুন বউয়ের সাথে কি রকম ঠাট্টা করছিস? তৃষা মা, তুমি কিছু মনে করো না ওদের কথায়। ওরা আসলে একটু বেশি ডান পিটে। হ্যাঁ মা, তুমি একদম গায়ে মেখো না। ওরা আসলে মন থেকে কিছু বলে না। খাবার পরিবেশন শুরু হলো। নানা ধরনের মুখরোচক খাবার দেখে তৃষার মন কিছুটা ভালো হলো, কিন্তু মেয়েরা সুযোগ পেলেই অরণ্যের সাথে ইয়ার্কি ফাজলামি করছিল। কখনো তার হাত ধরে টানাটানি করছিল, কখনো তার কানে ফিসফিস করে কিছু বলছিল। তৃষা চেষ্টা করছিল স্বাভাবিক থাকার, কিন্তু ভেতরে ভেতরে তার অস্বস্তি বাড়ছিল। অরণ্য, মনে আছে সেইবার তোকে আর আমাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল? ভাবি, আপনার বর কিন্তু ছোটবেলায় খুব দুষ্টু ছিল। ও তাই বুঝি? আরে ওসব ছোটবেলার কথা ছাড় তো। খাবার টেবিলে হাসির রোল উঠলেও তৃষার মনে কোথাও একটা খটকা লাগছিল। বিবাহিত হওয়া সত্ত্বেও মেয়েগুলোর অরণ্যের সাথে এত মাখো সম্পর্কটা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। যদিও অরণ্যের মা তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, তৃষার মনে সন্দেহের বীজ যেন কোথাও একটা রয়েই গেল। এই পরিবেশে তার প্রথম দিনের অভিজ্ঞতা মোটেই আশা অনুরূপ হলো না। খাবার টেবিলে হাসি ঠাট্টার মধ্যেই হঠাৎ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যা মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ করে দিল। অরণ্যের এক কাজিন, যে সবসময় একটু বেশি নাটকীয়তা পছন্দ করে, হঠাৎ করিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি তো এখনো নতুন, কিছুই আনিনি। ঠিক সেই মুহূর্তে অরণ্যের আরেক কাজিন, যে সবসময় একটু বেশি খেতে ভালোবাসে, তাড়াহুড়ো করে ফ্রিজের দিকে ছুটলো। আরে এখানে তো দেখছি দারুণ ব্যাপার। মেয়েটি ফ্রিজ খুলে এক বাটি বরফ দেওয়া মিষ্টি দই বের করলো। এই যে এসে গেছে আমাদের মিষ্টি মুখ। ভাবি, আনেনি তো কি হয়েছে, ফ্রিজ তো আর খালি নেই। সবাই হেসে উঠলো, কিন্তু হাস্যকর ঘটনাটা এখানেই শেষ হলো না।
দুইয়ের বাটি হাতে উল্লাসে ফেটে পড়া মেয়েটি যখন টেবিলের দিকে ফিরছিল, তার পা কার্পেটে আটকে গেল। মুহূর্তের মধ্যেই মেয়েটি হুমড়ি খেয়ে পড়লো, আর তার হাতের বরফ দেওয়া মিষ্টি দই গিয়ে পড়লো সরাসরি অরণ্যের মুখের উপর। অরণ্য হতভম্বের মতো বসে রইল, তার সারা মুখ সাদা দইয়ে মাখামাখি। তৃষা প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর আর হাসি থামাতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। অরণ্যের বাকি কাজিনরাও হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল। দইয়ের বাটি ফেলে দেওয়া মেয়েটি কাচুমাচু হয়ে অরণ্যের দিকে তাকিয়ে বলল, সরি রে ভাই, আসলে পাটা স্লিপ করে গেল। আর বলিস না, আমার তো মনে হচ্ছে এটাই ছিল আজকের স্পেশাল মিষ্টি মুখ। সেই অপ্রত্যাশিত দইয়ের আক্রমণ খাবার টেবিলের চাপা অস্বস্তি দূর করে এক নির্মল হাসির বন্যা বয়ে দিল। তৃষার রাগও যেন সেই হাসির তোড়ে ভেসে গেল। শ্বশুরবাড়ির প্রথম দিনে এমন হাস্যকর অভিজ্ঞতা হয়তো সে কোনোদিন ভুলতে পারবে না। এমনকি রাগে অরণ্য সেই হাসির জোয়ারে গা ভাসিয়ে দিল। সন্ধ্যার পরে বাড়ির পরিবেশ আরো হালকা হয়ে এলো। দিনের বেলার চাপা অস্বস্তি আর ভুল বোঝাবুঝির মেঘ যেন অনেকটাই কেটে গেছে সেই অপ্রত্যাশিত দইয়ের ঘটনার পর। সবাই ড্রয়িং রুমে একসাথে বসে গল্প করছিল, হাসাহাসি করছিল, কিন্তু অরণ্যের কাজিনদের দুষ্টুমি তখনও পুরোপুরি থামেনি। কি রে অরণ্য, ভাবিকে একটা গান শোনাতো, তোমার গলা তো দারুণ। ধুর, আমি আবার কবে ভালো গাইলাম? তোরাই বরং শোনা। ও যা গায় সেটাই শুনবো। অরণ্য প্রথমে কিছুটা ইতস্তত করলেও কাজিনদের জোনাজুনিতে শেষ পর্যন্ত একটা পুরনো রোমান্টিক গান গিয়ে শোনালো। তার ভাঙা ভাঙা গলায়ও গানটা বেশ মিষ্টি লাগছিল। তৃষা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। গান শেষ হওয়ার পর মেয়েরা আবার শুরু করলো তাদের দুষ্টুমি। ভাবি, এবার আপনি একটা গান শোনান। আমাদের দুলাভাইয়ের তো গানের গলা শুনলেন, এবার আপনার পালা। আমি একদম ভালো গাই না, তোমরা বরং আরো গান করো। খেলা শুরু হলো। একে একে সবাই নিজেদের জীবনের মজার বা অদ্ভুত ঘটনা বলতে শুরু করলো, আর বাকিরা অনুমান করার চেষ্টা করলো সেটা সত্যি নাকি মিথ্যা। যখন অরণ্যের পালা এলো, তার এক কাজিন এমন একটা প্রশ্ন করলো যাতে তৃষা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। অরণ্য, সত্যি করে বলতো, ছোটবেলায় তোর আর কোনো মেয়ের সাথে মানে বিশেষ কোনো বন্ধুত্ব ছিল? অরণ্য প্রথমে একটু থতমত খেলো, কিন্তু সামলে নিয়ে হেসে বলল, আরে ধুর, ছোটবেলার বন্ধুদের কি আর ওই চোখে দেখা যায় নাকি? সবাই তো ছিল খেলার সাথী। তৃষা অরণ্যের উত্তর শুনে মনে মনে একটু শান্তি পেল, তবে তার চোখ অরণ্যের মুখের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছিল। এরপর খেলা চলতে থাকলো, কখনো মজার ভুল উত্তর, কখনো অপ্রত্যাশিত সত্যি। সব মিলিয়ে সন্ধ্যার আড্ডা বেশ জমে উঠল। অরণ্যের কাজিনরা তৃষাকে তাদের সাথে মিশিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, আর তৃষাও ধীরে ধীরে তাদের সাথে সহজ হয়ে আসছিল। সেই দিনের শুরুতে যে চাপা অস্বস্তি ছিল, সন্ধ্যার রঙ্গলীলায় তা অনেকটাই হালকা হয়ে গেল। রাগী স্বামীর বাড়ির লোকজনের এই আন্তরিকতা তৃষার মন ছুঁয়ে গেল। ক্যাম্প ফায়ারের চারপাশের আনন্দ তখন মধ্যরাত ছুঁই ছুঁই। আগুনের লেলিহান শিখা আকাশের দিকে নৃত্য করছে, আর তার আলোয় সবার মুখের হাসি আরো স্পষ্ট হয়ে উঠেছে। স্পিকারে ভেসে আসা গানের তালে তালে কেউ হাততালি দিচ্ছে, কেউ বা গুনগুন করছে। অরণ্যের মহিলা কাজিনদের উৎসাহের রাতের নীরবতা ভেঙে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। অরণ্য যে দিনের বেলা কিছুটা আর রাশভারী থাকে, এই রাতে যেন অন্য মানুষ। তার মহিলা কাজিনদের সাথে সেও হাসছে, ঠাট্টা করছে, এমনকি তাদের সাথে গলা মিলিয়ে গানও গাইছে। তৃষা অবাক হয়ে দেখছে তার এই অনুরূপ। রাগী স্বামীর ভেতরে সহজ মিশুক মানুষটাকে আবিষ্কার করে তার ভালো লাগছে। ভাবি, দেখলেন তো, আপনার বর কিন্তু ভেতরে ভেতরে একদম অন্যরকম। আমাদের সাথে মিশলে ওর রাগ কোথায় পালায় কে জানে। হ্যাঁ, আমি দেখছি, ভালোই লাগছে। তৃষা অরণ্যের দিকে তাকিয়ে কথাটি বলে, তখনই অরণ্যের বন্ধু শুভ গিটার বাজাতে বাজাতে বলে। অরণ্য আর আপত্তি করতে পারল না, সে আলতো করে তৃষার হাত ধরলো। আগুনের আবছা আলোয় তারা দুজনে খুব ধীরে ধীরে নাচতে শুরু করলো। তাদের চোখে চোখ পড়তেই এক নীরব ভালোবাসার আদান প্রদান হলো। চারপাশের হইচইয়ের মধ্যে তারাও যেন নিজেদের এক আলাদা জগৎ খুঁজে পেল। তাদের নাচ দেখে অরণ্যের মা এগিয়ে এসে তৃষার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখলি তো মা, আমার ছেলেটা আসলে খারাপ না, একটু মুখচোরা আর গম্ভীর। এই যা, তোকে পেয়ে ওর মনটাও নরম হবে, দেখিস। আমারও তাই মনে হয় আন্টি। তৃষা অরণ্যের মায়ের হাত ধরে কথাটি বলে। কিছুক্ষণ পর নাচ থামলে আবার গল্প শুরু হলো। এবার অরণ্যের বাবাও তাদের সাথে যোগ দিলেন।
তিনি তার যৌবনের নানা মজার ঘটনা শোনাচ্ছিলেন, যা শুনে সবাই হেসে লুটোপুটি খাচ্ছিল। তৃষার মনে হচ্ছিল এই পরিবারটা সত্যিই ভালোবাসায় পরিপূর্ণ। অরণ্যের বাবা তৃষাকে বললেন, মা, তুমি আমাদের অরণ্যটার একটু খেয়াল রেখো। ও বাইরে থেকে যতই রাগ দেখাক না কেন, ভেতরে কিন্তু খুব নরম মন। আমি নিশ্চয়ই খেয়াল রাখবো বাবা। রাত আরো গভীর হলো। ঠান্ডার প্রকোপ বাড়লে সবাই আগুনের আরো কাছ ঘেঁষে বসলো। কারো হাতে ছিল গরম চায়ের পেয়ালা, কারো হাতে হালকা স্ন্যাক্স। ক্লান্তির চাপ পড়লেও কারো মনে যেন ক্লান্তি নেই। ভাবি, আপনার আর অন্য ভাইয়ের দেখা কোথায় হয়েছিল বলুন তো? আমাদের খুব জানতে ইচ্ছে করে। আমাদের প্রথম দেখাটা একটু অন্যরকম ছিল। আসলে ও আমাকে প্রথমে একদম পছন্দ করতো না। কে বলেছে পছন্দ করতাম না? আমি তো প্রথম দেখাতেই মানে সেরকম কিছু না। অরণ্যের কথা শুনে সবাই হেসে উঠল। তৃষাও হাসতে হাসতে অরণ্যের হাতে চিমটি কাটলো। তাদের এই খুনসুটি রাতের আনন্দ আরো বাড়িয়ে দিল। ক্যাম্প ফায়ারের আগুন ধীরে ধীরে নিভে গেল, কিন্তু তাদের মনের উষ্ণতা তখনও অক্ষুণ্ণ ছিল। রাতের আকাশে তারারা যেন তাদের এই আনন্দ যজ্ঞে নীরব সাক্ষী। ক্লান্তি আর ভালোবাসার এক মিষ্টি আবেশে সবার চোখ ঘুমে ঢুলে আসছিল। অরণ্যের বাবা ঘোষণা করলেন, রাত অনেক হয়েছে, এবার সবার ঘুমাতে যাওয়া উচিত। ধীরে ধীরে সবাই যে যার ঘরের দিকে রওনা হলো। অরণ্য আর তৃষা পাশাপাশি হাঁটছিল। নীরবতা ভেঙে তৃষা আলতো করে অরণ্যের হাত ধরলো। অরণ্য তৃষার হাত ধরে। তৃষা বলে, আজকের দিনটা খুব সুন্দর ছিল। তোমার সাথে থাকলে সব দিনই সুন্দর। রাতের অন্ধকারে শ্বশুরবাড়ির প্রথম দিনের সমস্ত ভুল বোঝাবুঝি আর অস্বস্তি কাটিয়ে অরণ্য আর তৃষা যেন আরো এক ধাপ কাছে এলো। তাদের অসম বয়সী প্রেমের পথে এই রাতটি এক নতুন আলোর দিশা দেখালো। রাতের উৎসব শেষে যখন সবাই যে যার ঘরে ঘুমোতে যাচ্ছিল, তৃষা ধীর পায়ে গেস্ট রুমের দিকে এগোচ্ছিল। তার মনে সারাদিনের আনন্দ আর ক্লান্তির মিশ্র অনুভূতি। দরজার কাছে পৌঁছাতেই পেছন থেকে কেউ তার হাত ধরলো। ঘুরে তাকিয়ে তৃষা দেখলো অরণ্য দাঁড়িয়ে আছে। তার চোখে এক রহস্যময়ী হাসি। শুভরাত্রি বলার একটা অন্যরকম নিয়ম আছে, জানো তো? কথা শেষ না করেই অরণ্য তৃষাকে কাছে টেনে নিল, আলতো করে জড়িয়ে ধরলো। তৃষার হৃদস্পন্দন দ্রুত হয়ে এলো। তার মনে হলো এতক্ষণে চাপা উত্তেজনা যেন এবার মুক্তি পেতে চাইছে। অরণ্য ধীরে ধীরে তার মুখের দিকে ঠোঁট এগিয়ে আনলো। তৃষা চোখ বন্ধ করে অপেক্ষা করলো সেই স্পর্শের জন্য। ঠিক সেই মুহূর্তে অরণ্যের অন্য হাত এগিয়ে এলো আর তৃষার মুখে মিষ্টি পুড়ে দিল। তৃষার ভ্রু কুঁচকে গেল। তার সমস্ত রোমান্টিক মুহূর্ত যেন এক নিমিষে কর্পূর হয়ে উড়ে গেল। সে ভেবেছিল অরণ্য তাকে চুম্বন করবে, আর তার বদলে পেল মিষ্টি। এটা কি আমার সাথে ইয়ার্কি মারছো? আরে বাবা, শুভরাত্রি তো মিষ্টি মুখ করিয়ে বলা উচিত, তাই না? সারা ক্রমশ বাড়ছিল। অরণ্যর এই ছেলে মানুষের রসিকতা তার একদম ভালো লাগে না। সে রাগে ফুঁসছিল, কিন্তু অরণ্য তখনও হাসছে। হঠাৎ করেই তৃষা এক পা এগিয়ে এলো এবং অরণ্যের ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে টেনে নিল। অরণ্য হতভম্ব হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে যেন এমন আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পর তৃষা অরণ্যকে ছেড়ে দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। অরণ্য তখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, তার মুখের হাসি উধাও। কেমন লাগলো আমার মিষ্টি মুখ? এবার যাও, গিয়ে ঘুমাও। শুভরাত্রি। তৃষা আর দাঁড়ালো না, দরজা খুলে গেস্ট রুমে ঢুকে গেল। অরণ্য তখনও মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। তার রাতের ঘুম যে আজ কতটা শান্তির হবে তা বলা মুশকিল। পিচ্ছি বউয়ের এই অপ্রত্যাশিত পাল্টা আক্রমণে রাগী স্বামীর মুখ শুকিয়ে গিয়েছিল। পরের দিন সকালে অরণ্যের ঘুম ভাঙতে একটু দেরি হলো। গত রাতের মিষ্টি বিভ্রাট আর তৃষার অপ্রত্যাশিত চুম্বন তার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। বিছানা ছেড়ে উঠে সে তৃষাকে খুঁজতে বের হলো। সারা বাড়িতে ঘুরেও যখন তার দেখা পেল না, তখন তার মনে একটা চাপা অস্থিরতা অনুভব হলো। অবশেষে সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, তৃষা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও তো সকালেই চলে গেছে বাবা। চলে গেছে? কোথায়? কাউকে কিছু বলে যায়নি? হ্যাঁ রে, ওর বাবা ফোন করেছিলেন, কিছু দরকার ছিল, তাই সকালেই বেরিয়ে গেল। যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল তুই ঘুমোচ্ছিলি, তাই তোকে ডাকিনি। অরণ্যের মনটা খারাপ হয়ে গেল। কাল রাতে এত কাছে থেকেও আজ সকালে সে একা। একটা শূন্যতা অনুভব করলো সে। ঠিক তখনই ঘরে ঢোকার মুখে তার কাজিনদের হাসি শোনা গেল। কি রে অরণ্য, ভাবি কোথায়? সকাল সকাল ভেগে পড়লো নাকি? একা গেল কেন? তোমার সাথে নিয়ে যেতে পারলো না নাকি রাতে থাপ্পড়ের ভয়ে তুই আর মুখ দেখাতে পারছিস না? মেয়েদের দুষ্ট কথায় অরণ্যের মুখটা আরো কালো হয়ে গেল। গত রাতের ঘটনা তাদের কাছেও পৌঁছে গেছে বুঝতে পারলো সে। তোরা থামবি? যা এখান থেকে।
ওহো, বউ চলে যেতে না যেতেই আবারও সেই পুরনো রাগী মেজাজ। ভাবিকে ধরে রাখতে পারলি না তো এটা তোমারই দোষ। মেয়েদের হাসি আরো বাড়লো। অরণ্য আর সেখানে দাঁড়ালো না। একটা চাপা রাগ আর শূন্যতা নিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। তৃষার হঠাৎ চলে যাওয়াটা তার ভালো লাগেনি। কেন গেল, কি দরকার ছিল, কিছুই সে জানতে পারলো না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, পিচ্ছি বউটা কি সত্যিই তাকে ছেড়ে চলে গেল? দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ গায়ে হলুদের অনুষ্ঠান। তৃষার বাড়ি সেজে উঠেছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুলে। আত্মীয় স্বজন আর বান্ধবীদের কলরবে মুখরিত চারপাশ। তৃষাকে হলুদ রঙের সুন্দর একটি শাড়িতে সাজানো হয়েছে। তার চোখে মুখে আনন্দের আভা, তবে কিছুটা লজ্জাও চোখে পড়ছে। অন্যদিকে অরণ্যের বাড়িতেও উৎসবের আমেজ। হলুদ পাঞ্জাবি পরে সে প্রস্তুত। তার মনে মিশ্র অনুভূতি, একদিকে নতুন জীবনের হাতছানি, অন্যদিকে সেই পিচ্চি মেয়ের সাথে সংসার করার ভাবনা। তৃষার বাড়িতে গায়ে হলুদের মূল অনুষ্ঠান শুরু হলো। বান্ধবীরা তাকে ঘিরে গান গাইছে, হলুদ মাখাচ্ছে। তৃষা হাসছে, লজ্জায় রাঙা হচ্ছে। তার মায়ের চোখে জল, আদরের মেয়েকে নতুন জীবনের পথে এগিয়ে দেওয়ার আবেগ। অরণ্য তার কয়েকজন বন্ধুর সাথে তৃষাদের বাড়িতে এলো। গেটের বাইরে সানাইয়ের সুর বাজছে। ভেতরে ঢোকার পর অরণ্যের চোখ তৃষাকে খুঁজছিল। হলুদ রঙের শাড়িতে তৃষাকে যেন অন্যরকম দেখাচ্ছে। তাদের চোখাচোখি হলো। তৃষার ঠোঁটের কোণে হালকা হাসি, অরণ্যের চোখে মুগ্ধতা। দিনের বেলার সেই রাগী ভাবটা আজ যেন অনেকটাই উধাও। অরণ্যকে বসানো হলো। তৃষার বান্ধবীরা এগিয়ে এসে তাকে হলুদ মাখাতে শুরু করলো। প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও পরে সেও হাসি মুখে সবটা গ্রহণ করলো। হঠাৎ তৃষার এক বান্ধবী অরণ্যের কানে ফিসফিস করে কিছু বলল। অরণ্য শুনে হাসতে লাগলো। তৃষা কৌতূহলী হয়ে তাদের দিকে তাকালো। কি বলছিল ও তোমাকে? এত হাসছিলে যে? ও বলছিল তোমার নাকি আমার রাগী মুখটা একদম পছন্দ না, বিয়ের পর যেন আমি একদম রাগ না করি। একদম ঠিক বলেছে। খবরদার বিয়ের পর যদি রাগ করো তো দেখবে মজা। তাদের খুনসুটিতে আশেপাশের সবাই এসে উঠল। গায়ে হলুদের রঙে মিশে গেল ভালোবাসার রং। অরণ্যের মনে ধীরে ধীরে সেই পিচ্ছি মেয়ের জন্য এক গভীর টান অনুভব করছিল। এরপর অরণ্যের বাড়ির মহিলারা এলো তৃষাকে হলুদ মাখাতে। তাদের আশীর্বাদে ভরে উঠল তৃষার ভবিষ্যৎ। সন্ধ্যায় দুই বাড়িতে গান নাচের অনুষ্ঠান হলো। সবাই আনন্দে মেতে উঠল। গায়ে হলুদের এই আনন্দ ঘন পরিবেশে অরণ্য আর তৃষা যেন আরো এক ধাপ কাছে এলো। তাদের অসম বয়সী প্রেম ধীরে ধীরে পরিণতি পাচ্ছিল। বিয়ের সেই শুভ মুহূর্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। গায়ে হলুদের আনন্দ উল্লাস শেষ হওয়ার পর রাত গভীর হলো। আত্মীয় স্বজন এবং বন্ধুদের আনাগোনা কমে গেলে অরণ্য তার নিজের ঘরে এসে বসলো। সারাদিনের ব্যস্ততা আর হট্টগোলের পর চারপাশ শান্ত হয়ে এসেছে, কিন্তু অরণ্যের মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। গায়ে হলুদের সন্ধ্যায় তৃষার হাসি মাখা মুখ, তার লজ্জায় রাঙা আভা, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠছিল। অথচ এখন সে একা, তৃষা তার পাশে নেই। হঠাৎ তার মনে হলো এই কয়েকদিনে সে যেন তৃষার উপস্থিতি টের পেতে শুরু করেছে। সে পিচ্চি মেয়ের মিষ্টি বকুনি, তার সরল আবদার, এমনকি তার অপ্রত্যাশিত রাগও যেন এখন তার কাছে এক অন্যরকম ভালো লাগা নিয়ে আসে। আজ রাতে সেই সবকিছু অনুপস্থিত। অরণ্য জানালার পাশে গিয়ে দাঁড়ালো। রাতের আকাশ ভরা তারা, দূরে টিমটিম করে কিছু আলো দেখা যাচ্ছে। তার মনে হলো তৃষাও হয়তো এখন তার বাড়িতে একা বসে আছে, বিয়ের পরে নতুন জীবনের স্বপ্ন দেখছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। এই কয়েকদিন আগেও সে এই বিয়ে নিয়ে কত দ্বিধায় ভুগেছে। তৃষাকে তার ছোট বোনের মতো মনে হতো, কিন্তু গায়ে হলুদের সন্ধ্যায় যখন তাদের চোখাচোখি হয়েছিল তখন সে এক নতুন অনুভূতি টের পেয়েছিল। তৃষার চোখে সেই গভীর চাউনি যেন তার মনের সব দ্বিধা দূর করে দিয়েছিল। আজ রাতে সে অনুভূতি আরো তীব্র হলো। সে অনুভব করলো তৃষাকে ছাড়া তার ভালো লাগছে না। সে পিছিয়ে মেয়েটা কখন যেন তার মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে, তা সে নিজেও টের পায়নি। অরণ্য বিছানায় এসে শুয়ে পড়লো, কিন্তু ঘুম যেন তার চোখের পাতা থেকে বহু দূরে। তার কেবলই মনে পড়ছিল তৃষার কথা, তার মিষ্টি হাসি, তার দুষ্টুমি, তার ভালোবাসার প্রকাশ। সবকিছু যেন তার মনের তারে এক বিষণ্ণ সুর বাজিয়ে যাচ্ছিল। রাগী স্বামীর মনে আজ এক অদ্ভুত শূন্যতা। যে মেয়েকে সে এতদিন ছোট মনে করেছে, আজ তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে ইচ্ছে করছে না। বিয়ের আগের এই রাতে অরণ্য সত্যি সত্যি তৃষাকে মিস করছে। তার মনে একটাই কামনা, কখন সেই শুভ লগ্ন আসবে যখন তারা দুজনে এক হবে। আজ সেই বিশেষ দিন। অরণ্যের ঘুম ভাঙলো এক মিশ্র অনুভূতি নিয়ে, উত্তেজনা আর এক চাপা অস্থিরতা। গতকাল রাতে সেই শূন্যতা আজ পূর্ণ হবে তৃষার আগমনে। সারা বাড়িতে উৎসবের ব্যস্ততা,
আত্মীয় স্বজন আর বন্ধুদের আনাগোনায় গমগম করছে চারপাশ। উঠোনে প্যান্ডেল, ঝলমলে আলো, সব যেন এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে। হলুদ পাঞ্জাবির উপর হালকা কাজ করা শেরওয়ানি পরে অরণ্য তৈরি হচ্ছে। তার মা পাশে বসে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। আজ আমার রাগী ছেলেটার নতুন জীবন শুরু। সাবধানে থেকো বাবা, আর মনে রেখো তৃষা এখনো অনেক ছোট, ওকে আগলে রেখো সব সময়। তুমি ভেবো না মা, আমি সব খেয়াল রাখবো। বন্ধু আর কাজিনরা এসে অরণ্যকে ঘিরে ধরলো। হাসি ঠাট্টা আর উৎসাহে পরিবেশটা আরো প্রাণবন্ত হয়ে উঠলো। একটু তো লাগছেই, তবে উত্তেজনাটা তার চেয়ে বেশি। ভাবিকে দেখার জন্য আর তর্স হয়েছে না? কেমন লাগছে দেখতে? অপেক্ষা করো, এত তাড়া কিসের? বিয়ের লগ্ন এগিয়ে আসছে। অরণ্যের বুকের ধুকপুকানি ক্রমশ বাড়ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। সেই রাগী গম্ভীর ছেলেটা আজ নতুন এক পরিচয়ে পরিচিত হতে চলেছে। একজন স্বামী। বরযাত্রীর জন্য গাড়ি তৈরি। অরণ্য গাড়িতে উঠল। তার চারপাশের কোলাহল ভেদ করে তার মনে কেবলই ভেসে আসছে তৃষার মুখ, সে পিচ্ছি মেয়ের সরলতা, তার ভালোবাসা। সবকিছু আজ এক নতুন মাত্রা পেতে চলেছে। গাড়ি ধীরে ধীরে তৃষাদের বাড়ির দিকে রওনা হলো। পথের দুধারের চেনা দৃশ্যগুলো আজ যেন অন্যরকম লাগছে। অরণ্যের মনে একটাই ভাবনা, আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর সেই মিষ্টি মুখ, সে ভালোবাসার স্পর্শ, সবকিছু তার হবে। রাগী স্বামীর জীবনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। অবশেষে বরযাত্রীর গাড়ি তৃষাদের বাড়ির গেটের সামনে এসে থামলো। সানাইয়ের করুণ সুর তখন বাতাসে ভাসছে। অরণ্যের বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। গেটের বাইরে বহু মানুষের ভিড়। গাড়ি থেকে নামতেই অরণ্য দেখলো গেট আটকে দাঁড়িয়েছে একদল তরুণী। তাদের মুখে হাসি হাসি, তবে চোখে দুষ্টুমির ঝিলিক। এরা আর কেউ নয়, তৃষার বান্ধবী ও কাজিন দল। অরণ্য মুচকি হেসে তার সাথে থাকে একটি ছোট বাক্স এগিয়ে দিল। বক্স খুলে মেয়েরা খুশিতে চিৎকার দিয়ে উঠল। তাতে ছিল সুন্দর কিছু গয়না আর মিষ্টি। তাদের আবদার পূরণ হওয়ার পর মেয়েরা হাসি মুখে গেটের তালা খুলে দিল। অরণ্য বন্ধুদের সাথে ভেতরে প্রবেশ করলো। উঠোনে তখন বহু লোকের সমাগম। চারদিকে আলো ঝলমল করছে, আর সানাইয়ের সুর যেন বিষাদের মধ্যেও এক আনন্দের বার্তা বয়ে আনছে। অরণ্যের চোখ খুঁজছিল সেই মুখটি, যার জন্য সে এতক্ষণ অপেক্ষা করছিল, সেই পিচ্ছি মেয়েটা যে আজ থেকে তার জীবনের সঙ্গী হতে চলেছে। গেটের এই ছোট্ট বাধা পেরোনোর পর তার মন আরো অস্থির হয়ে উঠল সেই শুভ মুহূর্তের জন্য, যখন তাদের দুজনের মিলন হবে। গেটের বাধা পেরিয়ে অরণ্য ধীরে ধীরে এগিয়ে গেল বিয়ের মঞ্চের দিকে। সেখানে তার জন্য সুন্দর করে আসন সাজানো হয়েছে। চারপাশে আলো রোশনাই, ফুলের সুবাস আর আত্মীয় স্বজনের গুঞ্জন। অরণ্য মঞ্চে গিয়ে বসলো। তার মন তখনও অস্থির, কেবলই অপেক্ষা সেই বিশেষ মানুষটির জন্য। কিছুক্ষণ পর মণ্ডপের দিকে এক স্নিগ্ধ আলো পড়ল। সকলে উৎসুক হয়ে সেদিকে তাকালো। ধীরে ধীরে কয়েকজন মহিলা তৃষাকে ধরে মঞ্চের দিকে এগিয়ে আসছে। লাল বেনারসিতে ঢাকা, সোনার গয়নায় ঝলমল করা তৃষাকে যেন এক স্বপ্নপুরী লাগছিল। তার মুখ ঘোমটার আড়ালে ঢাকা, তবে তার পায়ের আলতা রাঙা স্পর্শ অনুভব করতে পারছিল অরণ্য। তৃষাকে এনে অরণ্যর পাশে বসানো হলো। তাদের দুজনের মধ্যে তখনও কিছু দূরত্ব বজায় ছিল। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠছিল। আত্মীয় স্বজন আর বন্ধুদের হাসি মাখা মুখ তাদের দিকে তাকিয়ে। হঠাৎ তৃষা আলতো করে ঘুমটা সরিয়ে অরণ্যের দিকে তাকালো। তার চোখে এক গভীর ভালোবাসা আর মুগ্ধতা। অরণ্য সেই চাহনিতে হারিয়ে গেল। ধীরে খুব নরম স্বরে তৃষা অরণ্যকে কিছু কথা বলল, যা শুধু তাদের দুজনের কানেই পৌঁছালো। অবশেষে আমাদের স্বপ্ন সত্যি হলো। এতদিন শুধু স্বপ্নে তোমাকে পাশে পাওয়ার অপেক্ষা করেছি। আজ তুমি সত্যিই আমার পাশে। বিশ্বাস করো, আমার খুব ভালো লাগছে। একটু ভয় করছে না, কারণ আমি জানি তুমি সব সময় আমার খেয়াল রাখবে। আমার রাগী স্বামীটা আসলে ভেতরে কতটা নরম তা তো আমি জানি। দিশার এই রোমান্টিক কথাগুলো অরণ্যের হৃদয়ে এক নতুন ঢেউ তুলল। সে পিচ্ছি মেয়ের মুখে এত গভীর আর আবেগপূর্ণ কথা শুনে সে লজ্জায় লাল হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, কেবল অপলক দৃষ্টিতে সেই তৃষার দিকে তাকিয়ে রইল। তাদের এই নীরব কথোপকথন চারপাশের আনন্দমুখর পরিবেশেও এক অন্যরকম মাধুর্য সৃষ্টি করলো। আত্মীয় স্বজনরা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। অরণ্যের বন্ধুরা শীষবাদ দিচ্ছিল। অরণ্যের এক বন্ধু এগিয়ে এসে অরণ্যের কানে ফিসফিস করে বলল, আমারও খুব ভালো লাগছে তৃষা। অরণ্যের এই ছোট্ট কথাতেই তৃষার মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। তাদের মঞ্চের এই প্রথম নীরব কথোপকথন যেন তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু করলো। মঞ্চে অরণ্য আর তৃষা পাশাপাশি বসতেই অরণ্যের কাজিনদের দুষ্টুমি আবার শুরু হলো। দিনের বেলায় দইয়ের ঘটনার পর তারা কিছুটা শান্ত থাকলেও বিয়ের আসর এসে যেন তাদের বাঁধ ভাঙলো। কিরে অরণ্য, বউয়ের পাশে একদম চুপচাপ, ভয় লাগছে নাকি?
ওনার আশেপাশে এত পাহারাদার থাকতে কেউ সাহস করবেন নাকি? পাহারাদার তো আমরাই, তবে মাঝে মাঝে একটু ছাড় দেবো কেমন? দুজনে একটু একা সময় তো কাটাতে হবে নাকি? তোরা থামবি একটু, এটা বিয়ের আসর, একটু ভদ্রতা দেখা। ভদ্রতা? ওটা তো আমাদের ডিকশনারিতে নেই দুলা ভাই। তবে ভাবির জন্য আমরা স্পেশাল ছাড় দিতে পারি। ভাবি যা বলবেন তাই হবে। বিয়ের মন্ত্রপাঠ শুরু হতেই মেয়েরা কিছুটা শান্ত হলো, তবে তাদের চোখের ইশারা আর মুচকি হাসি চলতেই থাকলো। যখন মালা বদলের সময় এলো তখন এক মজার কাণ্ড ঘটালো অরণ্যের এক কাজিন। অরণ্য যখন তৃষার গলায় মালা পরাতে গেল তখন পিছন থেকে এক কাজিন তার পা টেনে ধরলো। অরণ্য টাল মাটাল হয়ে পড়ছিল, কোনো মতে সামলে নিয়ে মালা পরালো। এরপর যখন তৃষার পালা তখন আরেক কাজিন তৃষার হাত ধরে টেনে রাখলো, যাতে সে সহজে অরণ্যের গলায় মালা পরাতে না পারে। এসব দুষ্টুমিতে অরণ্য প্রথমে কিছুটা বিরক্ত হলেও পরে হাসতে বাধ্য হলো। তৃষাও তাদের ছেলে মানুষই দেখে হেসে কুটি কুটি। অরণ্যের মা মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোরা থামবি নাকি? এটা কি হচ্ছে? আরে মাসি, একটু মজা করছি আর কি। বিয়ে তো একবারই হয়, তাই না? আশীর্বাদের সময়ও মেয়েরা নানা রকম ফিসফিসানি আর হাসি ঠাট্টা করছিল। কেউ বলছিল, ভাবি আমাদের ভাইটাকে একটু শাসন করে রাখবেন। দুলা ভাই, ভাবি সব কথা শুনবেন তো? সব মিলিয়ে বিয়ের আসরটা বেশ আনন্দমুখর হয়ে উঠেছিল, যদিও মাঝে মাঝে অরণ্য একটু অপ্রস্তুত হয়ে পড়ছিল। তৃষা অবশ্য তাদের দুষ্টুমি বেশ উপভোগ করছিল। শ্বশুরবাড়ির লোকজনের এই আন্তরিকতা আর ছেলে মানুষের আচরণ তার মন জয় করে নিচ্ছিল। রাগী স্বামীর বাড়ির এই রঙ্গ যেন বিয়ের আনন্দ আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। মালা বদলের পর্ব শেষ হতেই কাজী সাহেব মঞ্চের দিকে এগিয়ে এলেন। তার হাতে বিয়ের রেজিস্টার আর প্রয়োজনীয় কাগজপত্র। চারপাশে পিনপতন নীরবতা বিরাজ করছিল, কেবল কাজী সাহেবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসছিল। কাজী সাহেব প্রথমে অরণ্যের কাছে বিয়ের সম্মতি জানতে চাইলেন। বলুন জনাব অরণ্য, আপনি কি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো প্রকার চাপ ছাড়াই এই বিবাহে সম্মতি দিচ্ছেন? হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। এরপর কাজী সাহেব তৃষার দিকে তাকালেন। ঘুমটার আড়াল থেকে ভেসে এলো এক মিষ্টি কণ্ঠস্বর। বলুন কুমারী তৃষ্ণা, আপনি কি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো প্রকার চাপ ছাড়াই এই বিবাহে সম্মতি দিচ্ছেন? হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। কাজী সাহেব তখন বিয়ের রেজিস্টারে তাদের দুজনের স্বাক্ষর নিলেন। চারপাশে আত্মীয় স্বজনরা গভীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল সেই শুভ মুহূর্তটার দিকে। স্বাক্ষর পর্ব শেষ হওয়ার পর কাজী সাহেব তাদের স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলেন। আজ থেকে আপনারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আপনাদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। কাজী সাহেবের ঘোষণা শেষ হতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে গেল। হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল মণ্ডপ। আত্মীয় স্বজনরা এগিয়ে এসে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করলো। অরণ্য আলতো করে তৃষার দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসার গভীর চাহনি। তৃষাও ঘুমটার আড়াল থেকে অরণ্যের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তাদের অসম বয়সী প্রেম আজ এক নতুন পরিণতি পেল। রাগী স্বামীর জীবনে এলো এক নতুন সম্পর্কের বাঁধন, যা হয়তো তাদের দুজনের জীবনকেই নতুন রঙে রাঙিয়ে দেবে। কাজী সাহেবের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অরণ্য অনুভব করলো তাদের দুজনের মাঝে একটি অদৃশ্য কিন্তু দৃঢ় বন্ধন তৈরি হয়েছে। সেই পিচ্ছি মেয়েটি আজ সত্যিই তার জীবন সঙ্গিনী। তাদের পথ চলা নতুন অধ্যায় শুরু হলো ভালোবাসার অঙ্গীকারে। কাজী সাহেবের আনুষ্ঠানিকতা শেষ হতেই চারিদিকে যখন খুশির রোল, ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত হাস্যকর ঘটনা। অরণ্যের এক বন্ধু যে কিনা একটু বেশি আবেগপ্রবণ এবং সবসময় সবকিছুতে বাড়াবাড়ি রকমের উৎসাহ দেখায়, হঠাৎ মঞ্চের দিকে ছুটে এলো। বন্ধুটি এতটাই উৎসাহিত ছিল যে সে নিজেই নাচতে শুরু করে দিল। অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে লাগলো। তার নাচ দেখে প্রথমে সবাই একটু থতমত খেলেও কিছুক্ষণ পর হাসতে শুরু করলো। অরণ্য আর তৃষা মঞ্চে বসে একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসছিল। অরণ্যের কাজের মেয়েরা তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দেওয়ার জোগাড়। হঠাৎ সেই উৎসাহী বন্ধু শুভ নাচতে নাচতে মঞ্চের খুব কাছে চলে এলো এবং অরণ্যের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো। আরে বাবা, ছাড় তো আমাকে, আমি ওসব পারি না। আর এটা কোনো নাচের সময় নাকি? ও না পারলে জোর করে লাভ নেই, বরং তুমি তোমার নাচ চালিয়ে যাও, আমরা দেখছি। তৃষার কথা শুনে বন্ধুটি আরো উৎসাহিত হয়ে আরো অদ্ভুত সব নাচের স্টেপ দেখাতে শুরু করলো। তার উৎসাহ দেখে অরণ্যের অন্য বন্ধুরাও এসে তার সাথে যোগ দিল। মুহূর্তের মধ্যে বিয়ের মঞ্চের সামনে এক অদ্ভুত নাচের আসর জমে উঠল। তাদের কাণ্ড দেখে অরণ্য আর তৃষা দুজনেই হেসে কুটি কুটি। সিরিয়াস বিয়ের পরিবেশে এই অপ্রত্যাশিত নাচের অনুষ্ঠান যেন এক নতুন মাত্রা যোগ করলো।
এমনকি গম্ভীর কাজী সাহেবও ঠোঁটের কোণে হালকা হাসি লুকাতে পারছিলেন না। অরণ্য ফিসফিস করে তৃষাকে বলল, এরা যা শুরু করেছে মনে হচ্ছে আজ রাতে আর বাড়ি ফেরা হবে না। তাতে কি, বিয়ে তো একবারই হয়, একটু আনন্দ তো করাই যায়, তাই না? কিন্তু আমার তো আরো কয়েকটা বিয়ে করার ইচ্ছে আছে। তাই নাকি? বিয়েটা শেষ হোক, তোমাকে বোঝাচ্ছি, ওয়েট। সে হাসির রেশ ধরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতাও আনন্দ আর মজার মধ্য দিয়ে সম্পন্ন হলো। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ, এবার বিদায়ের পালা। তৃষার এতক্ষণের হাসি মাখা মুখ হঠাৎ বিষণ্ণ হয়ে উঠল। বাবার হাত ধরে দাঁড়িয়ে তার চোখ ছলছল করছে। মায়ের আঁচল শক্ত করে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। এতদিনের চেনা আঙ্গিনা, ফেলে আসা স্মৃতি সব যেন আজ তাকে ব্যথিত করছে। অরণ্য এগিয়ে এসে তৃষার পাশে দাঁড়ালো। তার চোখেও এক ধরনের বিষাদের ছায়া। এই মুহূর্তে তৃষার মনের অবস্থা সে কিছুটা হলেও অনুভব করতে পারছে। তৃষার বাবা এগিয়ে এসে অরণ্যের হাত ধরলেন। বাবা অরণ্য, আজ থেকে আমার মেয়ে তোমার। ওকে নিজের মেয়ের মতো দেখবে। ওর কোনো কষ্ট যেন না হয়। ও এখনো অনেক ছোট, হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তুমি ওর পাশে থেকো সব সময়। আমি কথা দিচ্ছি আঙ্কেল, আমি সব সময় তৃষার খেয়াল রাখবো, ওর কোনো কষ্ট হতে দেব না। তৃষার মা এগিয়ে এসে তার কপালে চুমুক খেলেন। চোখের জলে ভেসে যাচ্ছিল তার মুখ। মা আমার, সাবধানে যাস। শ্বশুর বাড়ি সবাইকে আপন করে নিস। আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবি, একদম মন খারাপ করবি না। তোমরা সাবধানে থেকো মা, বাবা, আমি তোমাদের খুব মিস করব। অরণ্য আলতো করে তৃষার হাত ধরল। বিদায়ের এই বেদনা বিধুর মুহূর্তে সে অনুভব করলো তৃষার ভেতরের কোমলতা আর তার পরিবারের প্রতি গভীর টান। ধীরে ধীরে তৃষা অরণ্যের হাত ধরে গাড়ি দিকে এগিয়ে গেল। তার চোখ তখনও অশ্রু সজল। গাড়িতে উঠে জানালার পাশে বসলো সে। পেছন ফিরে তাকিয়ে দেখলো তার বাবা মা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন। কান্নার বেগ আরো বেড়ে গেল তার। গাড়ি চলতে শুরু করলো। তৃষা তখনও কাঁদছে। অরণ্য তার পাশে এসে বসলো, আলতো করে তার কাঁধে হাত রাখলো। এই তৃষা, কাঁদছো কেন? দেখো আমি তো তোমার পাশেই আছি, আর তোমার বাবা মা তো এখানেই আছেন। যখন ইচ্ছে তুমি তাদের কাছে যেতে পারবে। মন খারাপ করো না লক্ষ্মীটি। তৃষা অরণ্যের দিকে তাকালো। তার চোখে তখনও জল। অরণ্যের হাতের স্পর্শে কিছুটা শান্ত হলো সে। আমার খুব খারাপ লাগছে অরণ্য, বাবাকে মাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি, নতুন জায়গায় যেতে একটু খারাপ তো লাগেই, কিন্তু দেখো আমার বাড়িও তো তোমার বাড়ি, সেখানে সবাই তোমাকে ভালোবাসবে। আর আমি তো সব সময় তোমার সাথে আছি, তুমি একদম একা নও। অরণ্য নিজের রুমাল দিয়ে তৃষার চোখের জল মুছিয়ে দিল। তার শান্ত আর স্নেহপূর্ণ কথাগুলো তৃষার মনে কিছুটা হলেও সান্ত্বনা জোগালো। রাগী স্বামীর এই কোমল রূপ দেখে তৃষার মন শান্ত হলো। বিদায়ের অশ্রু জল ধীরে ধীরে থামলো। আর এক নতুন জীবনের পথে তারা দুজনে একসাথে এগিয়ে চলল। দীর্ঘ পথ পেরিয়ে অরণ্য আর তৃষার গাড়ি অবশেষে অরণ্যদের বাড়ির গেটে এসে থামলো। বাড়ির মহিলারা শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে নতুন বধূকে বরণ করে নিলেন। তৃষার চোখে মুখে তখনও বিদায়ের সামান্য রেশ লেগে থাকলেও নতুন পরিবেশে পা রাখার উত্তেজনাও স্পষ্ট। অরণ্যের মা এগিয়ে এসে স্নেহের সাথে তৃষার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। বাড়ির মেয়েরা তৃষাকে ঘিরে ধরলো, তার রূপের প্রশংসা করলো। এরপর সবাই মিলে তৃষাকে বাড়ির সবচেয়ে সুন্দর করে সাজানো ঘরটিতে নিয়ে গেল। তাদের বাসর ঘর। ঘরটি সুন্দর ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে। মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। তৃষাকে খাটের মাঝখানে বসানো হলো। অরণ্যের কাজিন মেয়েরা তখন দরজার বাইরে উকিঝুঁকি মারছিল আর ফিসফিস করে কথা বলছিল। যা ভেবেছিলাম ভাবি তার থেকেও বেশি সুন্দরী। আজ রাতে কি হবে ভাবলেই আমার হাসি পাচ্ছে। মেয়েরা দরজা সামান্য ফাঁক করে ভিতরে উকি মারছিল আর অরণ্যকে নানা রকম ইশারা করছিল। তাদের দুষ্টুমি দেখে তৃষার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে বসে রইল। অরণ্য ঘরে ঢুকতেই মেয়েরা খিলখিল করে হেসে উঠল এবং নানা রকম টিপ্পনি কাটতে শুরু করলো। কি রে অরণ্য, আর তর হইছে না বুঝি? দরজা লাগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করিস না, ভাবিকে এবার একটু নিজের করে নে। তোরা যা এখান থেকে, এটা কোনো বলার কথা? মেয়েদের কথায় তৃষা আরো লজ্জা পেল। সে ঘুমটার আড়াল থেকে অরণ্যের দিকে তাকালো। অরণ্য তাদের কথায় কান না দিয়ে তৃষার দিকে এগিয়ে এলো। তুমি কি ক্লান্ত? একটু বিশ্রাম করবে? অরণ্য তৃষার পাশে বসলো। তাদের চারপাশে তখন অরণ্যের কাজিনদের চাপা হাসি শব্দ ভেসে আসছিল। নতুন দিনে নতুন জীবনের প্রথম রাতে লজ্জা আর ভালোবাসার এক মিষ্টি আবেশ তাদের ঘিরে ধরল। বাসর ঘরটি যেন এক স্বপ্নপুরী। লাল গোলাপ আর সাদা লিলি ফুলের সুগন্ধে ভরে উঠেছে চারপাশ। হালকা সোনালি আলোয় ঘরটি মায়াবী এক রূপ নিয়েছে। খাটের উপরের চাদরটি মখমলের আর চারদিকে ছড়িয়ে রয়েছে অজস্র রেশমের বালিশ।
অরণ্য ধীরে ধীরে তৃষার পাশে বসলো। সেই পিচ্ছি বউটি আজ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি, একদিকে আনন্দ, অন্যদিকে কিছুটা সংকোচ। তৃষা তখনও ঘুমটার আড়ালে ঢাকা, তার মুখ লজ্জায় রাঙা। অরণ্য আলতো করে তার ঘুমটা তুলে ধরলো। তাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তে সময় যেন থমকে দাঁড়ালো। অরণ্য দেখলো তৃষার চোখে স্বপ্ন আর ভালোবাসার এক গভীর সমুদ্র। তুমি কি ক্লান্ত? একটু, তবে এখন সব ঠিক লাগছে। অরণ্য তৃষার হাত ধরলো। তাদের হাতের স্পর্শে যেন এক নতুন গল্পের শুরু হলো। আমি জানি আমাদের পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল, কিন্তু বিশ্বাস করো আমি সবসময় তোমার পাশে থাকবো। তোমাকে সুখী করার জন্য আমি সবকিছু করতে রাজি। আমি জানি, আমার কোনো সন্দেহ নেই। তারা কিছুক্ষণ চুপ করে বসে রইল। রাতের নিস্তব্ধতা তাদের দুজনের হৃদয়ের কথা বলছিল। তারপর অরণ্য ধীরে ধীরে তৃষার গলার ভারী গয়না খুলে দিল। তৃষা অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অরণ্য তৃষার কপালে আলতো করে চুমু খেলো। সেই স্পর্শে তৃষার সারা শরীর যেন কেঁপে উঠল। অরণ্য তৃষার শাড়ি একটানে খুলে ফেলে, তারপর তাকে খাটে ফেলে তার উপরে উঠে তার ঠোঁটজোড়া দখল করে ফেলে। তৃষা তার সিনিয়র স্বামীর আদর অনুভব করছিল। ঠিক তখনই অরণ্য নিচের দিকে যায়। যখনই অরণ্য ঢোকায়, তৃষা আওয়াজ করবে, কিন্তু অরণ্য তাকে সেই সুযোগ না দিয়ে তার ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দেয়। তৃষা বিছানার চাদর মুষ্টি করে ধরে। অরণ্য, অরণ্য একটু আস্তে, আমি ব্যথা পাচ্ছি। আর একটু সহ্য করো তৃষা, সব ঠিক হয়ে যাবে। তৃষা অরণ্যকে বাহুডোরে চেপে ধরে। তাদের প্রথম রাত, তাদের নতুন জীবনের শুরু। রাগে স্বামীর মনে জমে থাকা সমস্ত দ্বিধা যেন আজ ভালোবাসার কাছে আত্মসমর্পণ করলো। আর সেই পিচ্চি বউটি স্বপ্ন ভরা চোখে তার স্বামীর বাহুডোরে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলো। বাসর রাতের নীরবতা যেন তাদের ভালোবাসার এক নতুন কবিতা লিখে দিল। ভোরের প্রথম আলো যখন বাসর ঘরের জানালার পর্দা ভেদ করে এসে তৃষার মুখের উপর পড়লো, তার শান্ত ঘুমন্ত মুখটা আরো মায়াবী লাগছিল। অরণ্য অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রাতের নীরবতা ভেঙে পাখির কিচিরমিচির ডাক ভেসে আসছে, আর দূরের মসজিদের আজানের সুর এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে। ধীরে ধীরে তৃষার চোখে পাতা মিলল। অরণ্যের মুখের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক মিষ্টি আলস্য মাখা হাসি ফুটালো। শুভ সকাল। এতক্ষণ ধরে কি আমায় দেখছিলে? অরণ্য তৃষার ঠোঁটে আলতো করে একটা কিস করে। এটা কি হলো? শুভ সকাল আমার পিচ্চি বউ। তৃষা অরণ্যের বুকে মাথা রেখে ঘষে বলে, তোমার পাশে থাকলে তো ভয়ও লাগে না, আর ঘুমও খুব মিষ্টি হয়। সবকিছু এত সুন্দর ছিল। ধন্যবাদ তো আমাকে দিতে হয়, তুমি আমার জীবনে না এলে হয়তো এই অনুভূতিগুলো অধরাই থেকে যেত। সেই রাগী গম্ভীর আমিটা কোথায় হারিয়ে যেত কে জানে। তুমি একদম রাগী নাও, একটু চুপচাপ আর সিরিয়াস হয়তো, কিন্তু তোমার ভেতরে অনেক ভালোবাসা আছে। আমি সেটা প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম। সত্যি? আমার তো মনে হতো তুমি ভয় পেতে। একটু ভয় তো লাগতো, তবে তার চেয়ে বেশি ভালো লাগতো তোমাকে। ওই রাগের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে দেখার কৌশল ছিল সব সময়। আর এখন তো তুমি আমার সব সময় আমার পাশে থাকবে, তাই না? সব সময়, শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার জীবন তৃষা। কিছুক্ষণ তারা দুজনে নীরব ভালোবাসায় ডুবে রইল। বাইরের আলো ক্রমশ বাড়ছে। দিনের উজ্জ্বলতা তাদের নতুন সম্পর্কের মতোই ঝলমলে। হঠাৎ তৃষা আলতো করে অরণ্যের হাত ধরে বলল, চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে হয়তো। আর আমার তো নতুন বউয়ের মিষ্টি মুখ দেখানোরও পালা। হ্যাঁ চলো, তবে তার আগে। অরণ্য ঝুঁকে এসে তৃষার ঠোঁটে এক গভীর ভালোবাসার স্পর্শ দিল। তাদের প্রথম সকালের এই মিষ্টি চুম্বন যেন তাদের নতুন জীবনের জয়গান। হাত ধরে তারা বাসর ঘর থেকে বের হলো। নিচে আত্মীয় স্বজনরা হাসি মুখে তাদের জন্য অপেক্ষা করছিল। নতুন দিনের শুরুতে নতুন জীবনের পথে তাদের একসাথে পথ চলা শুরু হলো। সেই রাগী স্বামীটির চোখে আজ আর রাগ নেই, কেবল তার পিচ্চি বউয়ের জন্য অফুরন্ত ভালোবাসা। আর সেই পিচ্চি বউটি তার ভালোবাসার বাঁধনে রাগী স্বামীকে আপন করে নিয়েছে। তাদের অসম বয়সী প্রেম অবশেষে খুঁজে পেল তার সমাপ্তি, এক নতুন ভোরের আলোয়, ভালোবাসার উষ্ণতায়। এবং এভাবেই অরণ্য আর তৃষার অসম বয়সী প্রেমের গল্প পরিণতি পেল এক সুন্দর ভালোবাসাময় দাম্পত্য জীবনে। যে সম্পর্ক শুরু হয়েছিল কিছুটা অপ্রত্যাশিত ভাবে, যেখানে ধীরে ধীরে জন্ম নিল গভীর অনুরাগ আর বোঝাপড়া। অরণ্যের চাপা স্বভাব আর রাগী মুখোশের আড়ালে লুকিয়ে থাকা নরম হৃদয়। তৃষার সরলতার ভালোবাসার স্পর্শে জেগে উঠল, আর তৃষা তার তরুণ হৃদয় দিয়ে বুঝিয়ে দিল ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স বা সংজ্ঞা হয় না। তাদের পথ চলা হয়তো সবসময় মসৃণ ছিল না, সমাজের চোখে বয়সের পার্থক্য, এসব বাধা তাদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তাদের দুজনের অটুট বিশ্বাস আর একে অপরের প্রতি গভীর টান
সব প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করেছে। তৃষার ধৈর্য আর অরণ্যের ধীরে ধীরে নিজেকে উজাড় করে দেওয়া এই রসায়ন তাদের সম্পর্ককে আরো মজবুত করেছে। এই গল্পের শিক্ষা একটাই, ভালোবাসা খাঁটি হলে, বিশ্বাস অটুট থাকলে, বয়সের ভেদাভেদ বা সমাজের বাধা কোনো কিছুই সেই ভালোবাসাকে আটকাতে পারে না। প্রয়োজন শুধু একে অপরের প্রতি সম্মান, বোঝাপড়া আর নিঃস্বার্থ ভালোবাসা। অরণ্য আর তৃষার কাহিনী সেই চিন্তনকেই প্রতিষ্ঠা করে। তাদের জীবন প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা সবসময়ই সুন্দর এবং চিরন্তন। তারা দুজনে তাদের নতুন জীবন শুরু করলো এক নতুন ভোরের আলোয়, যেখানে শুধুই ছিল ভালোবাসার উষ্ণতা আর একে অপরের প্রতি গভীর নির্ভরতা। তাদের সুখী দাম্পত্য জীবনের শুরু হলো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে। সমাপ্ত।